ফার্মা খুব বেশি না, বাট যেটুকু আছে ওটাতেও হচ্ছে 1 ঘন্টার মতো লেগে যাবে আপনাদের বুঝায় পড়াতে গেলে, কারণ যেহেতু ইউরিনারি ইনকন্টিনেন্সের ড্রাগসটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওটা ইম্পর্টেন্ট, কখন আপনি দিবেন, কখন কোনটা দিবেন, কখন কোনটা দিবেন না, ওটা ইম্পর্টেন্ট। ওখান থেকে কোশ্চেন আসে। ইউরোডাইনামিক্স থেকে আমাদের কখনো কোশ্চেন পার্ট 1-এ আসে না, বাট ইউরোডাইনামিক্স থেকে একটু আমি আপনাদেরকে দেখাই দেবো, যাতে যদি ইন কেস যদি একটা খারাপ কোশ্চেন পড়ে যায়, ভয়ের কিছু নাই, একটু দেখাই দেবো, ঠিক আছে? হুম হুম সিটিজি থার্ড পার্টে পড়া। সিটিজিটা মেইনলি আসে হচ্ছে কি আপনার, এটাতে তো আসে না আপনাদের হচ্ছে গিয়ে বায়োস্ট্যাটিস্টিক কিছু ইয়ে ছিল, আহ কি বলে, ফিগারের ওই যে রিমার্কেশন করার কথা ছিল, রিমার্কেশন কতগুলো একটা সাথে ছিল, ওটা আমি হচ্ছে গিয়ে ইসিজি তারপর সিবি যে সিটিজি এগুলো সাথে কথা অসময় নেই। সিটিজি তাহলে আমাকে একটু মনে করেন, আমি থার্ড ক্লাসে সাথে দেখাই দিব, অল্প একটু তো দেখাই দিব, সমস্যা নেই। সিটিজি এরকম এখন অত বেশি আসে না আমাদের জন্য, আসে হচ্ছে এটা খারাপ না ভালো নাকি হচ্ছে সাসপিশিয়াস, এটাই আসে আমাদের। ঠিক আছে, ওকে, আমরা তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। প্রেগন্যান্সি, ডায়াবেটিস মেলাইটাস, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। সো ডায়াবেটিস প্রেগন্যান্সিতে আমরা কখন বলবো? ওই যে 20 উইকস এর পরে যা কিছু বলবো আমরা, 20 উইকস এর পরে। 20 উইকস এর আগে যদি যেগুলো আসে সেগুলো হচ্ছে সবই প্রি এক্সিস্টিং ডায়াবেটিস মেলাইটাস, প্রি এক্সিস্টিং হাইপারটেনশন, প্রি এক্সিস্টিং থাইরয়েড, এগুলো হচ্ছে কি সব আগে বলবো, ঠিক আছে? যদি 20 উইকস এর পরে আমার হয়, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে প্রেগনেন্সি ডায়াবেটিস মেলাইটাস অর জিডিএম, ঠিক আছে, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এখানে কি হয়, আপনার প্রেগনেন্সি ডায়াবেটিস এটা প্রি এক্সিস্টিং প্রবলেম থাকতে পারে, ডেভেলপ ডিউরিং প্রেগনেন্সি জেস্টেশনাল ডায়াবেটিস। প্রি এক্সিস্টিং কিছু কিছু প্রবলেম সেগুলা কি, নাম্বার 1 হচ্ছে কি কয়েকটা কজ আছে যেগুলো হচ্ছে কি আপনার হাই রিস্ক বলে, হাই রিস্ক ফ্যাক্টর বলে, যেরকম ওজন বেশি, হ্যাঁ, বিএমআই হচ্ছে গিয়ে মোর দ্যান 30-র বেশি, তার ফ্যামিলিতে হচ্ছে গিয়ে হাই প্রিভিলেন্স আছে ডায়াবেটিসের, যেরকম পেশেন্টের বাবা মার, হ্যাঁ, পেশেন্টের বাবা মা ভাই বোন সবারই হচ্ছে কি ডায়াবেটিস আছে। তো পেশেন্টও কিন্তু, কারণ ডায়াবেটিস আমরা কি পড়ছিলাম দেখি, মনে আছে নাকি কারো, তাজমিনা দেখি বলেন তো, কি টাইপের ডিসঅর্ডার এটা, কি টাইপের ডমিনেন্ট ডিসঅর্ডার? ভেরি গুড, পাস যান, মাইটোকন্ড্রিয়াল, ভেরি গুড। দেখছেন, ক্লাসে আসলে পড়া মাথায় থাকে, আপনারা ক্লাসে আসেন না এই জন্য বলতেছেন না। ওকে, তাহলে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। মাইটোকন্ড্রিয়াল মানে কি? মাইটোকন্ড্রিয়াল মানে হচ্ছে মায়ের ছিল সবগুলা বাচ্চার হবে, তার মানে এটা থেকে কোনো নিস্তার নাই, এটা হবেই হবে, ঠিক আছে? সো মায়ের যদি হচ্ছে ডায়াবেটিস থাকে, ফ্যামিলি অরিজিনের ক্ষেত্রে বাবা মার যদি ডায়াবেটিস থাকে, অলসো এটা হচ্ছে হাই প্রিভিলেন্স, এটা হওয়ার রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে কি অনেক হাই, ডায়াবেটিস হতে পারে ফিমেলের, ঠিক আছে? কাদের বেশি হয়? এটা সাউথ এশিয়ান, কারণ আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি গুলাতে হচ্ছে গিয়ে, তারপর ব্ল্যাক ক্যারাবিয়ান, হ্যাঁ, এইসব জায়গায় হতেছে গিয়ে ডায়াবেটিসের প্রিভিলেন্স একটু বেশি। মেবি হচ্ছে কি আমাদের খাদ্য অভ্যাসের জন্য, মেবি আমরা কার্ব কার্ব আমরা বেশি খাই, এটার জন্য হয়তো আমাদের এই মানে সাউথ এশিয়ান রিজনে আপনার ডায়াবেটিকের প্রিভেলেন্সটা হাই হয়ে থাকে। ফার্স্ট ডিগ্রি রিলেটিভস উইথ ডায়াবেটিস, ফার্স্ট ডিগ্রি রিলেটিভস কি আমার হচ্ছে ভাই বোন কাজিন, এরা হচ্ছে আমার ফার্স্ট ডিগ্রি রিলেটিভস, এদেরকে যদি হচ্ছে কি ডায়াবেটিস থাকে তাহলে আমার হচ্ছে রিস্ক থাকবে। আর কি থাকে, প্রিভিয়াস প্রেগন্যান্সিতে আমার জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়েছিল, মানে সাপোজ ধরেন যে পেশেন্টের এবার সেকেন্ড প্রেগন্যান্সি, বাট তার প্রিভিয়াস প্রেগন্যান্সি তো তার জিডিএম ছিল। আর কি হতে পারে, প্রিভিয়াস বাচ্চাটা ম্যাক্রোসোমিক ছিল, অর্থাৎ ডায়াবেটিসের কমপ্লিকেশনস এর জন্য বাচ্চা কি হয়ে গেছে, মোটা তাজা হয়ে ম্যাক্রোসোমিক হয়ে গেছে, এবং ওয়েট নিয়ে 4.5 কেজি অর অ্যাবভ, 4.5 কেজি অথবা তার বেশি যদি থাকে, পরের প্রেগনেন্সিতে অর্থাৎ সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে হচ্ছে ডায়াবেটিস হওয়ার রিস্ক অনেক অনেক হাই, ঠিক আছে? এই পাঁচটা খুবই মনে রাখতে হবে, পরীক্ষাতে আসে যে রিস্ক ফ্যাক্টর অফ জেস্টেশনাল ডায়াবেটিস, বিএমআই 30, বিএমআই 25, বিএমআই হচ্ছে 19, এগুলো দিয়ে দেয়, হ্যাঁ। তো মনে রাখবেন, বিএমআই 25 এর উপরে কিন্তু আপনার হচ্ছে আমরা ওবেস বলবো, বাট এই ক্ষেত্রে জিডিএম এর ক্ষেত্রে আমাদের বিএমআইটা কত হবে? মোর দ্যান 30। কোন রিজনে হচ্ছে বেশি ডায়াবেটিস হয়? সাউথ এশিয়ান এবং ক্যারিবিয়ানে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গিয়ে পরীক্ষার কোশ্চেন, এটা কিন্তু আসে যে হাই রিস্ক ফ্যাক্টর, এবং এটা শুধুমাত্র পার্ট 1 এর জন্য ইম্পর্টেন্ট না, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইওর পার্ট 2 এক্সাম, ইনশাআল্লাহ, যখন আপনারা পাস করে যাবেন। জিডিএম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন এভরি সেক্টর অফ ইওর লাইফ। আপনি পেশেন্ট দেখবেন, আপনি চেম্বার করবেন, আপনি হাসপাতালে চাকরি করবেন, যেখানে যান আপনার জিডিএম লাগবে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি বিএমআই 30-র বেশি হবে, ফ্যামিলিতে যদি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে, যদি আগের বাচ্চা যদি হচ্ছে গিয়ে জিডিএম থাকে, এবং আগের বাচ্চার ক্ষেত্রে যদি জিডিএম থাকে, অথবা আগের বাচ্চা যদি ম্যাক্রোসোমিক বেবি হয়, অথবা তার ফার্স্ট ডিগ্রি কাজিনের হচ্ছে আপনার রিলেটিভস এর ডায়াবেটিস আছে, তো এই সব ক্ষেত্রে হচ্ছে কি আমার
হাই রিস্ক ফ্যাক্টর অফ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এখন আসেন, আরো আছে কতগুলা, সেটা হচ্ছে ইনক্রিজিং এজ, মায়ের যত বয়স বাড়বে তত হচ্ছে গিয়ে ডায়াবেটিস হওয়ার চান্স বাড়বে। সার্টেন ইথনিক গ্রুপস, কাদের কাদের বেশি হয়? এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ল্যাটিনো আমেরিকান, পিমা ইন্ডিয়ান, হ্যাঁ এরা এদের হইতেছে বেশি হয়। পিমা ইন্ডিয়ান মানে হইতেছে গিয়ে ওই যে আপনাদের আন্দামান দ্বীপটিপ ওইসব জায়গায় থাকে, হ্যাঁ এদের হচ্ছে গিয়ে বেশি হয়। হাই বিএমআই বিফোর প্রেগন্যান্সি, তার প্রেগনেন্ট হওয়ার আগেই তার বিএমআই বেশি ছিল, অর্থাৎ তার হইতেছে ধরেন সে প্রেগনেন্ট না কিন্তু তার আগে থেকেই তার হইতেছে গিয়ে বিএমআই বেশি। স্মোকিং করে, স্মোকিংটা হচ্ছে রিস্ক কত বাড়ায় দেয়? ডাবল রিস্ক বাড়ায় দেয়। এটা দাগ দিবেন, এটা পরীক্ষাতে আসে। স্মোকিং হচ্ছে রিস্ক অফ জিডিএম এর রিস্কটা ডাবল করে দেয়। হাই বিএমআই যদি বিফোর প্রেগন্যান্সি থাকে সেটা হচ্ছে 3-fold ইনক্রিজ করে টু নন ওবেজ ওমেন। যারা নন ওবেজ ওমেন তাদের হওয়ার চান্সের থেকে যারা ওবেজ তাদের হচ্ছে প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হওয়ার চান্স 3 গুণ বেশি। ওকে, আচ্ছা চেঞ্জ ইন ওয়েট বিটুইন প্রেগন্যান্সি যদি বেশি হয় সেক্ষেত্রে হতে পারে ডাবল রিস্ক হবে জিডিএম এর। শর্ট ইন্টারভ্যাল বিটুইন প্রেগন্যান্সি, দুইটা প্রেগন্যান্সির মধ্যে ইন্টারভেল হচ্ছে খুবই কম, লাইক 1.5 বছর 1 বছর এরকম হচ্ছে কি আপনার শর্ট ইন্টারভেল আছে। প্রিভিয়াস আনএক্সপ্লেইনড স্টিল বার্থ, আগের বাচ্চা কোনো কারণ ছাড়া স্টিল বার্থ হয়ে গেছে। প্রিভিয়াস ম্যাক্রোজোমিয়া যদি থাকে, ফ্যামিলি হিস্ট্রি অফ টাইপ 2 ডায়াবেটিস অর জিডিএম। সো দিস আর each and every cause is very important for your part 1 exam। এবং তার মধ্যে হচ্ছে গিয়ে আপনার এই যে ওবেসিটি যদি আগে থেকে থাকে 2-fold 3-fold বাড়ায়। আর আপু, সিগারেট যদি, জি সরি আপু, সরি টু বলেন ইন্টারাপ্ট। বলেন, আপু না না না, স্ক্রিনটা না শেয়ার হয় নাই বোধহয়, মানে শেয়ার আমরা হচ্ছে না, ক্যামেরাতে দেখতে পাচ্ছি কিন্তু স্ক্রিনটা বোধহয় শেয়ার হয় নাই, মানে আমরা ক্যামেরাতে দূরে দেখতে পাচ্ছি। ক্যামেরাতে ধরে দেখেন তো। সবার কি সেম প্রবলেম? স্ক্রিন তো শেয়ার আমার না এখানে আপু, আমরা না দেখতে আপু দেখা পাচ্ছি। যাচ্ছে। দেখা যাচ্ছে। আপু দেখা জি যাচ্ছে আপু, আমরা দেখা মানে যাচ্ছে। স্ক্রিনে যেমন ফুল ডিসপ্লে জুড়ে থাকে, এখানে মানে ওরকম পাচ্ছি না। আপু আমরা তো ফুল ডিসপ্লে জুড়েই পাচ্ছি। আচ্ছা দাঁড়ান তো দেখি। একটা মিনিট। এর থেকে বেশি বড় করলে তো লেখা ফেটে যাবে। দেখা যাচ্ছে? দেখেন তো সবাই, আমাকে একটু জানান তো, আমি তো এই পাশ থেকে বুঝতে পারি না। ঠিক আছে, আপু দেখা যাচ্ছে। সাবিন আপু, শারমিন আপু, শাহনাজ আপু। আমাদের তো দেখতে ঠিকই পাচ্ছি আছে। আপু। জি আচ্ছা আপু আমি, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। ঠিক আছে। জি কে জি। দেখতে পাচ্ছেন না? শাহনাজ আপু দেখতে পাচ্ছেন না? না না আপু, আমি পাচ্ছি, শারমিন আমি দেখতে বলছিলাম, পাচ্ছি। দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা কোনো হয়েছে। প্রবলেম? জি বলেন। না না হয়ে গেছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম ফেস করলে একটু জানেন, হ্যাঁ। জি জি জি। ওকে, থ্যাংক ইউ আপু। ঠিক আছে, তাহলে আমাদের এই রিস্ক ফ্যাক্টর গুলা একদম ইনফিনিটি স্টার দিয়ে পড়তে হবে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার দিয়ে এটা পড়বেন, ঠিক আছে। রিস্ক গুলা পরীক্ষাতে আসে যে দিস আর দা রিস্ক ফ্যাক্টর অফ জেস্টেশনাল ডায়াবেটিস এক্সেপ্ট হুইচ ওয়ান, এগুলা সব দিয়ে দিবে। সাথে দিয়ে দিল হচ্ছে গিয়ে বিএমআই লেস দ্যান 25, এরকম একটা দিয়ে দিল, ঠিক আছে। আর এইভাবে হচ্ছে কি দিয়ে দিবে। তারপর দিতে পারে হচ্ছে স্মোকিং সিগারেট increase the risk of GM, double, triple, quadruple, no 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 risk, এরকম ভাবে একটা দিয়ে দিবে। অথবা দিয়ে দিবে হাই BMI before pregnancy increase the GDM risk 2-fold, 1-fold, 3-fold, 4-fold, এভাবে হচ্ছে দিয়ে দিবে, ঠিক আছে। এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। সো ইনফিনিটি স্টার। এবং কতজনের মধ্যে হয়? কমপ্লিকেট করে হচ্ছে কি 40 জনের মধ্যে একজনের এটা হয়, ঠিক আছে। তার মানে কি এটা কিন্তু খুবই কমন। 1 হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, 1/1/2, 1/10, এটা হচ্ছে ভেরি কমন। আর কমন কত? 1/10 থেকে 1/100, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা পরে পড়বো। তো 1/1 এখানে হচ্ছে 1/10 থেকে 1/14 এর মধ্যে পড়ছে, তার মানে এটা হচ্ছে কি আপনার কমন। এটা খুবই কমন, হ্যাঁ, ভেরি কমন না হলে এটা কমন। আচ্ছা, তাহলে হচ্ছে কি আপনার স্ক্রিনিং আমরা কিভাবে করব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই স্ক্রিনিংটা আসে এবং এটা সব জায়গায় আসে। যাদের হচ্ছে গিয়ে আপনার এই হাই রিস্ক আছে, আপনি তো ফার্স্টে পেশেন্ট আপনার কাছে যখন বুকিং ভিজিটে আসবে তখন হচ্ছে যাদের হাই রিস্ক আছে তাদেরকে আমি কি করব, তাদেরকে আমি আসার সাথে সাথেই হচ্ছে গিয়ে একটা টেস্ট করব। আর যদি হচ্ছে কি প্রিভিয়াসলি ওরা গ্লুকোজ টলারেন্স টেস্টটা যদি মানে না হয়ে থাকে তাহলে আমরা কি করব, 16 থেকে 18 সপ্তাহের মধ্যে করব এবং অবশ্যই 28 সপ্তাহে একটা করব।
28 সপ্তাহ, হ্যাঁ এখানে 28 সপ্তাহ বলছে, বাট অ্যাকচুয়ালি এটা করতে হয় 24 থেকে 28 সপ্তাহের মধ্যে। 24 থেকে 28 সপ্তাহের মধ্যে যদি আমার ওজিটিটি তে পজিটিভ আসে, অর্থাৎ 5, 6, 7, এটা এইভাবে আমরা মনে রাখি 5, 6, 7, সেটা হচ্ছে 1 ঘন্টা পর মানে ফাস্টিং হবে হচ্ছে গিয়ে 5 পয়েন্ট সামথিং, আর হচ্ছে গিয়ে আপনার 1 আওয়ার আফটার পরে হবে হচ্ছে 7, না ওটা উল্টা, 5, 6, 7 এইভাবে বলে, 1 আওয়ার পরে হচ্ছে 7, আর এটার পরে মানে 2 আওয়ার্স আফটার পরে হবে 6.7, 6.8, ওটা যদি আসে সেক্ষেত্রে আমার হতে সেটা পজিটিভ। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা আমার 16 থেকে 18 সপ্তাহের মধ্যে অবশ্যই এটা পারফর্ম করতে হবে, এবং 28 সপ্তাহে যদি নর্মাল আসে, ওটিটি যদি প্রথমবার নর্মাল আসে, তারপর আমার 28 সপ্তাহ একটা করে কনফার্ম হতে হবে। ঠিক আছে, যাদের এনি আদার রিস্ক ফ্যাক্টর আছে তাদের ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই আমি ওজিটিটিটা 24 থেকে 28 সপ্তাহের মধ্যে করতে হবে। পরীক্ষার কোশ্চেন, দিস লাইন ইজ পরীক্ষার কোশ্চেন। ঠিক আছে, ওকে। কারেন্টলি WHO ডায়াগনস্টিক, এটা হচ্ছে নন প্রেগনেন্ট পেশেন্টকেও করতে হবে আমরা। দেয়ার ইজ হাউএভার ইনক্রিজ এভিডেন্স অফ লোয়ার থ্রেশহোল্ড, দরকার নাই। তাহলে তিনটা জিনিস মনে রাখেন, একটা হচ্ছে গিয়ে যদি আগে মানে জেস্টেশনাল ডায়াবেটিস প্রিভিয়াসলি থেকে থাকে তাহলে হচ্ছে আমরা ওজিটিটি করব ফার্স্টেই। ঠিক আছে, আর যদি হচ্ছে গিয়ে না করে থাকে সেক্ষেত্রে আমি 16 থেকে 18 সপ্তাহে করবো, এবং অবশ্যই আমার 28 সপ্তাহটা করতে হবে। যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদের যদি ওজিটিটি আগের বার নর্মালও আসে, তাও আমার 28 সপ্তাহে একটা ওজিটিটি এগেন স্ক্রিনিংটা করতে হবে। এখন ম্যানেজমেন্ট আমার কত রাখতে হবে, কি প্রি এক্সিস্টিং ডায়াবেটিস এর জন্য ম্যানেজমেন্ট কিভাবে আমরা করব, সেটা হচ্ছে ওয়েট লস অফ ওমেন BMI 27 এর যদি বেশি থাকে, হ্যাঁ যারা আগে থেকেই হচ্ছে গিয়ে ওভারওয়েট নিয়ে আসছে, তাদেরকে আমি কিভাবে কাউন্সিলিং করব, ম্যানেজ করব, তাদেরকে আমি বলবো হচ্ছে গিয়ে যার ওয়েট হচ্ছে 27 এর বেশি, তাদেরকে আমি হচ্ছে ওয়েট লস করতে বলবো। ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট আমার হচ্ছে গিয়ে অ্যাপার্ট ফ্রম মেটফরমিন, এটা আমি কি করবো, স্টপ করে দিতে বলবো। মেটফরমিন আপনি কন্টিনিউ করতে পারবেন, কিন্তু মেটফরমিন ছাড়া যেগুলো আছে আপনার সিটাগ্লিপটিন আছে, গ্লিকাজেট আছে, গ্লাইকাজেট আছে, এগুলা হচ্ছে কি আমি সব বন্ধ করে দিব। মেটফরমিন থাকলে সে কন্টিনিউ করতে পারবে, অথবা অন্য কোনো যদি মেডিসিনে থাকে সে বন্ধ করে আমরা কিসে যাব, ইনসুলিনে। তাই না, আমরা কি পড়ছিলাম যে কারা কারা হচ্ছে গিয়ে প্লাসেন্টা ক্রস করতে পারে না, হিট মেট ওয়া পড়ছিলাম না আমরা। ঠিক আছে, ওকে। ফলিক অ্যাসিড আমরা দিব হচ্ছে 5 মিলিগ্রাম পর্যন্ত প্রি কনসেপশন থেকে শুরু করে 12 সপ্তাহ পর্যন্ত। অ্যানোমালি স্ক্যান ডেফিনেটলি আমার 18 থেকে 20 সপ্তাহের মধ্যে অ্যানোমালি স্ক্যান করতে হবে, এবং হার্টের 4টা চেম্বার ভিউ আমার দেখতে হবে, আউটফ্লো ট্র্যাক্ট আমার দেখতে হবে, কারণ যাদের জিডিএম থাকে ওদের ক্ষেত্রে দেখা যায় যে কার্ডিয়াকের চেম্বারে কোনো প্রবলেম হতে পারে। তাহলে 18 থেকে 20 সপ্তাহের মধ্যে আমরা অ্যানোমালি স্ক্যান করব, এবং অবশ্যই 4 চেম্বার ভিউ দেখতে হবে। টাইট গ্লাইসেমিক কন্ট্রোল করতে হবে, রিডিউস কমপ্লিকেশনস রেট। টাইট গ্লাইসেমিক কন্ট্রোল কি, টাইট গ্লাইসেমিক কন্ট্রোল হচ্ছে ওই যে পেশেন্টকে প্রতিদিন হ্যালো। জি আপু বলেন, আচ্ছা, শাহনাজ আপু। না আমার এখানে কথা শোনা যাচ্ছে না। আপনার কথা শোনা যাচ্ছে না, বাকিরা কি সবাই শুনতে পাচ্ছেন? না মাঝখানে এখন একটু সময় শুনতেছি, মিউট এখন হয়ে শুনতেছি। গিয়েছিল বোধহয়। জি আপু আচ্ছা, শোনা যাচ্ছে। কারো শোনা যাচ্ছে, এতক্ষণ কি শোনা যায় নাই? না না, শোনা গেছে আপু, ওই যে 28 আচ্ছা সপ্তাহে করতে হবে আমরা শুনেছি এটা। আচ্ছা, আমার মনে হয় আপু যদি কারো এরকম প্রবলেম হয় একটু দেখেন তো, একটু হচ্ছে লিভ করে আবার জয়েন করে দেখেন তো, অনেক সময় নেটের কানেকশনের জন্য এরকম ডিস্টার্ব করে, আনস্টেবল কানেকশন তো ডিস্টার্ব করে। টাইট গ্লাইসেমিক কন্ট্রোলটা একটু প্লিজ আরেকবার। আচ্ছা, ম্যানেজমেন্ট কোনটা বুঝেন নাই আপু, কন্ট্রোলটা না, কিভাবে আমরা প্রি এক্সিস্টিং ডায়াবেটিস এর ম্যানেজমেন্ট করব, ফাইন। তাহলে হচ্ছে কি আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কি আমাদের ওয়েট যদি বেশি থাকে পেশেন্ট হচ্ছে কি আপনার যদি আগে থেকে আসে পেশেন্টকে আপনি যদি দেখে থাকেন, পেশেন্ট যদি হচ্ছে BMI বেশি হয়, অ্যাবাভ 25 বা অ্যাবাভ 27 এর যদি উপরে থাকে, পেশেন্টকে আমি অবশ্যই ওয়েট লস করতে বলবো, কারণ যারা হচ্ছে ওবেস 30 উপরে হচ্ছে BMI, তাদের ডেফিনেটলি দেখা যায় যে জিডিএম এর চান্সেস থাকে এবং জিডিএম হয়। ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ যদি আগে থেকে খাই, মেটফরমিন বাদে আদার্স যে ড্রাগস গুলো আছে, অ্যান্টি ডায়াবেটিক যে ড্রাগ গুলা, গ্লাইকেজাইড, সিটাগ্লিপটিন, এগুলা যেগুলো আছে সেগুলো আমরা কি করব, বন্ধ করে দিব। হ্যাঁ, বন্ধ করে আমরা কি করব, ইনসুলিনে কনভার্ট করব। ঠিক আছে, কারণ আমরা কি পড়ছি, হেপারিন, ইনসুলিন আর একটা কি ছিল, ট্যাবিকুরাজিন, এগুলা হইতেছে গিয়ে প্লাসেন্টা ক্রস করতে পারে না। ঠিক আছে, তো হিট হচ্ছে গিয়ে যেহেতু ক্রস করতে পারে না, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ইনসুলিনটা দিব। ফলিক অ্যাসিড দিব আমরা একদম প্রি কনসেপশন থেকে শুরু করে টিল 12 উইকস অফ প্রেগন্যান্সি পর্যন্ত। ডিটেইল অ্যানোমালি স্ক্যান করব আমরা, এবং ইনক্লুডিং 4th হার্ট চেম্বার অফ হার্ট, এগুলো আমাদের সব দেখতে হবে। আউটফ্লো ইনফ্লো ঠিক আছে কিনা ওগুলো সব দেখতে হবে, কারণ এখানে হচ্ছে কি হয়, ডায়াবেটিকদের যারা হচ্ছে গিয়ে ওয়েট বেশি, বা যারা হচ্ছে গিয়ে আপনার প্রিভিয়াস মানে তাদের হচ্ছে ফ্যামিলি
হিস্ট্রি পজিটিভ আছে এবং যারা হতেছে হাই রিস্ক ফ্যাক্টর তাদের ক্ষেত্রে কি হয় দেখা যায় যে হার্টে প্রবলেম হতে পারে, হ্যাঁ, এসডি ভিএসডি এগুলো হতে পারে, যার কারণে আমরা 4 চেম্বারটা একদম 4 চেম্বার ভিউ করে দেখতে হবে, 18 থেকে 20 সপ্তাহের মধ্যে অ্যানোমালি স্ক্যান করতে হবে। টাইটলি গ্লাইসেমিক কন্ট্রোল, রিডিউস কমপ্লিকেশন রেট, টাইট গ্লাইসেমিক কন্ট্রোল করতে হবে। টাইট গ্লাইসেমিক কন্ট্রোল কি, ওই যে দিনের মধ্যে 3 থেকে 4 বার ফাস্টিং, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, 2 আওয়ার্স আফটার লাঞ্চ, 2 আওয়ার্স আফটার ডিনার, এইগুলাই 4 বার হচ্ছে গিয়ে আমাদের সুগারটা দেখতে হবে তার, এবং এটা খুব টাইটলি মেনটেন করতে হবে যাতে কমপ্লিকেশন রেটটা আমরা এড়াইতে পারি, ঠিক আছে। রেটিনোপ্যাথি যদি থাকে সেটা হচ্ছে গিয়ে আমার ট্রিটমেন্ট করতে হবে। যাদের হচ্ছে আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে, যারা আগে থেকেই ডায়াবেটিক, ওদের কি হয়, আমরা কি বলছি যে মাইক্রোভাস্কুলার কিছু কমপ্লিকেশনস আছে। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস কি, একটা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার, একটা হচ্ছে মাইক্রোভাস্কুলার। মাইক্রোভাস্কুলার কি কি, মাইক্রোভাস্কুলার হচ্ছে রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো যদি কারো ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে থাকে, যারা দেখা গেছে যে যেহেতু ইউরোপে দেখা যায় যে এরা অনেক বেশি বয়সে মা হয়, তো এদের কিন্তু আগে থেকেই একটা বড় অংশ ডায়াবেটিক মানে আগে থেকেই ডায়াবেটিক থাকে, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে কি হয়, যারা হচ্ছে রেটিনোপ্যাথি আছে ওদের কিন্তু প্রেগনেন্সিতে রেটিনোপ্যাথিটা ওর্স হয়। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে রেটিনোপ্যাথি থাকলে আমার ট্রিটমেন্ট করতে হবে, এবং রেটিনোপ্যাথি থাকলে আমার হচ্ছে গিয়ে আপনার ওই 28 সপ্তাহে 24 থেকে 28 সপ্তাহের মধ্যে আবার হইতেছে গিয়ে চেক করে দেখতে হয় যে রেটিনার কি অবস্থা, ঠিক আছে। এখন ম্যানেজমেন্ট আমরা কি করব, ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে আমাদের অবশ্যই ডায়েট এবং এক্সারসাইজ করতে হবে। অ্যারাউন্ড 80% অফ ওমেন, 80% অফ ওমেনরা হচ্ছে গিয়ে ডায়েট এবং এক্সারসাইজ করলে এটাতে রেসপন্স করে। ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট ক্ষেত্রে আমরা কি দিতে পারি, মেটফরমিন দিতে পারি, অথবা আমরা ইনসুলিন দিতে পারি নিডেড ইফ ব্লাড গ্লুকোজ কন্ট্রোল ইজ পুর অর এনি এভিডেন্স অফ কমপ্লিকেশন। যদি হচ্ছে কি আমাদের ডায়েটে এবং আমাদের এক্সারসাইজ করে হাঁটাহাঁটি করে যদি ডায়াবেটিসটা কন্ট্রোলে না আসে, লেভেল যদি কন্ট্রোলে না আসে গ্লুকোজ লেভেল, সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা ইনসুলিন ইনজেকশন দিব। আর যাদের হচ্ছে কমপ্লিকেশনের হিস্ট্রি মানে এভিডেন্স আছে, সেক্ষেত্রে হচ্ছে আমার ইনসুলিন দিয়ে কন্ট্রোল করতে হবে। হাইপোগ্লাইসেমিক মেডিকেশন শুড বি স্টপ ফলোইং ডেলিভারি, হ্যাঁ, ডেলিভারি পরে আমাদের হাইপোগ্লাইসেমিক এটা হচ্ছে কন্ট্রোল মানে বন্ধ করে দিতে হবে। ইনক্রিজিং এভিডেন্স অফ ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ এজেন্ট বোথ সেভ এন্ড গিভ সিমিলার আউটকাম টু ইনসুলিন। তাহলে আমরা ওরালও দিতে পারি, ওরাল আমরা মেটফর্ম দিতে পারি, গ্লিবেনাক্লামাইড দিতে পারি, কিন্তু এটার হচ্ছে কি সেম অ্যাজ ইনসুলিনের মতো আউটকাম আসবে। ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেলটা আমাদের চেক করতে হবে 6 উইক পোস্টনাটাল, ঠিক আছে। যাদের হচ্ছে জিডিএম থাকে হিস্ট্রি, তাদের দেখা যায় যে 6 সপ্তাহ পরে আবার আমাদের হচ্ছে গ্লুকোজটা চেক করতে হয়, এবং 1 বছরের মধ্যে আমাদের ওজিটিটি করতে হয়, এবং এভরি ইয়ারলি যারা হচ্ছে গিয়ে মানে ইয়ারলি আমার হচ্ছে ওজিটিটি চেক করতে হবে। কারণ কি, যাদের জিডিএম থাকে তাদের হতেছে গিয়ে আপনার হাই রিস্ক অফ ডেভেলপিং ডায়াবেটিস লেটার, ঠিক আছে। যার কারণে হচ্ছে ইয়ারলি আমাদের হচ্ছে ওজিডিটি চেক করতে হবে, বাট 6 উইক পোস্টনাটাল পিরিয়ডে আমাদের ফাস্টিং গ্লুকোজটা একটু চেক করে দেখতে হবে, ঠিক আছে। আর কিছু আছে নাই এখানে, এতটুকুই পড়লে আমাদের হবে পার্ট 1 এর জন্য। এখন আপনার হচ্ছে জানতে হবে যেটা, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ প্রি এক্সিস্টিং ডায়াবেটিস। এটা একটু আমরা ভালো মতো জানবো, কোন উইকে হচ্ছে গিয়ে আমরা অ্যানোমালি স্ক্যানটা করি এবং কোন উইকে হচ্ছে গিয়ে আপনার ওজিটিটা করতে হয়। এটা কিন্তু আসে, এটা খুবই কমন কোশ্চেন এবং এটা ওদের খুব পছন্দের একটা কোশ্চেন। এটা পার্ট 2 তেও আসে, একদম দিয়ে দিবে যে পেশেন্ট আসছে, পেশেন্টের বুকিং ভিজিটা হচ্ছে আরবিএস ছিল 11.7 or 11.8, ঠিক আছে। There are no previous history of diabetes mellitus. Patient has family history of diabetes mellitus. Her mom is diabetic and on anti-diabetic treatment. Okay, so right now the blood sugar is under control. You advise for diet and exercise. When you advise her for OGTT test, ঠিক আছে, or confirmatory test for diabetes mellitus. When you advise, এটা কি হবে 24 থেকে 28 সপ্তাহের মধ্যে আমরা এটা করবো। এটা কিন্তু পরীক্ষাতে আসে 24 থেকে 28 সপ্তাহ, একদম মার্ক করে রাখেন লাল কালি দিয়ে, ঠিক আছে। এটা খুবই কমন কোশ্চেন, এটা পরীক্ষাতে আসবে। আর হচ্ছে এই রিস্ক ফ্যাক্টর অফ জিডিএম, ঠিক আছে, এখান থেকে আসবে পরীক্ষাতে কোশ্চেন। আর আমরা ট্রিটমেন্ট কি করব, ট্রিটমেন্ট হচ্ছে কি আমরা ফার্স্ট অফ ট্রিটমেন্ট হচ্ছে কি লাইফস্টাইল ম্যানেজমেন্ট, সেটা কি ডায়েট এবং এক্সারসাইজ। তারপর আমরা কি দিব, ওরাল দিতে পারি, ওরাল দিলে আমরা হচ্ছে কি গ্লাইবেক্লামাইড, একটা হচ্ছে মেটফরমিন দিব, সেম আউটকাম ফর ইনসুলিনের মতো আসবে। এবং তার সাথে আমরা কি দিতে পারি, তার সাথে হচ্ছে আমরা ইনসুলিন দিতে পারি যদি হচ্ছে পুর আউটকাম আসে ড্রাগসে বা লাইফস্টাইলে, যদি পুর আউটকাম আসে সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে তাকে ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করব, ঠিক আছে। আর 6 সপ্তাহ পরে আমাদের হচ্ছে গিয়ে একটা ফাস্টিং করে দেখতে হবে। না আপু, একটা টপিক পড়েছে, হাইপারএমেসিস আমরা পড়ে ফেলছি, রাইট।
হেপাটাইটিস বি আমরা পড়ছি না? পড়েছি। হ্যাঁ, ইনফার্টিলিটি পড়েছি, আলফা ফেটোপ্রোটিন পড়ছি, পিটাম বার্ড পড়েছি, ইউটেরাইন ফাইবার পড়েছি। অ্যামোনেরিয়া, অ্যামোনেরিয়াতে যাবেন, এটা সেকেন্ড লেকচার, আজকে আমাদের তো সেকেন্ড লেকচার, 47 পেজে যাবেন। এখানে একদম গ্রাফ ছোট্ট 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 করে দেওয়া, হ্যাঁ ছোট্ট ছোট্ট করে দেওয়া, তো এত বেশিও পড়তেও হয় না, কজগুলো পড়লেই হয়, ঠিক আছে। কিন্তু অ্যামোনেরিয়া ইটসেলফ অনেক বড় একটা চ্যাপ্টার। ওকে, তাহলে অ্যামোনেরিয়াতে আমরা যাই। অ্যামোনেরিয়া মানে কি? অ্যামোনেরিয়া মানে হচ্ছে ফেইলিওর অফ অনসেট অফ মেনস্ট্রুয়েশন, ঠিক আছে। আপনার ফিমেলের মানে বাচ্চার হচ্ছে বয়স হয়ে গেছে 16 ইয়ার্স এর বেশি হয়ে গেছে, বাট এখন পর্যন্ত তার মেনস্ট্রুয়েশন স্টার্ট হয় না। মেনস্ট্রুয়েশনের ডেট কত বলেন দেখি, কে পারবেন বলতে? ফিজিওলজিতে পড়ছিলাম আমরা। ম্যানকে হচ্ছে 13 অ্যাকর্ডিং টু আরসিওজি 12.8 মান্থ, 12.8 মান্থ, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আরসিওজি। হ্যাঁ, পেজ নাম্বার কত? এমানুরিয়া পেজ নাম্বার কত? কি বুঝি নাই। ও আচ্ছা, পেজ নাম্বার 47 আপু, পেজ নাম্বার 47 দেখেন। ওকে, তাহলে অ্যামোনেরিয়াটা আমরা হচ্ছে গিয়ে কিভাবে এটা হবে, এটা হচ্ছে ফেইলিওর টু স্টার্ট মেনস্ট্রুয়েশন বাই দ্য এজ অফ 16 ইয়ার্স পর্যন্ত যদি না হয়, অর সেকেন্ডারি ফেইলিওর টু ডেভেলপ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বলবো হচ্ছে এটা অ্যামোনেরিয়া। হ্যাঁ, সিজেশন অফ এস্টাবলিশ রেগুলার মেনস্ট্রুয়েশন ফর 6 মান্থ অর লঙ্গার যদি থাকে, মানে পিরিয়ড হয়েছে তারপর যদি হতেছে কি 6 মাস পর্যন্ত যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে আমি এটা সেকেন্ডারি অ্যামোনেরিয়া বলে ফেলবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গিয়ে প্রাইমারি অ্যামোনেরিয়া কখন বলবো? যে তার জীবনে হয়ই নাই, 16 বছর হয়ে গেছে টিল নাও, এখনো তার মেনস্ট্রুয়েশন স্টার্ট হয় না, দ্যাট ইজ প্রাইমারি অ্যামোনেরিয়া। আর যদি হচ্ছে গিয়ে হয়েছে কিন্তু 6 মাস পর্যন্ত ধরে বন্ধ আছে, সেটাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যামোনেরিয়া, ঠিক আছে। এখন প্রাইমারি অ্যামোনেরিয়া আর সেকেন্ডারি অ্যামোনেরিয়ার কজ কি? প্রাইমারি অ্যামোনেরিয়ার ফার্স্ট অফ কজ হচ্ছে টার্নার সিনড্রোম। সে টার্নার সিনড্রোম মানে কি? টার্নার সিনড্রোম হচ্ছে কি একটা জেনেটিক্যাল সিনড্রোম, যেটা হচ্ছে কি থাকবে, একটা এক্স কম থাকবে, হ্যাঁ 45 ও টেস্টিকুলার ফেমিনাইজেশনের জন্য হতে পারে। এগুলো হচ্ছে কি সব কনজেনিটাল কজ। প্রাইমারি অ্যামোনিয়ার কজ হচ্ছে কনজেনিটাল কজ, ঠিক আছে। কনজেনিটাল কজের মধ্যে কি কি থাকবে? একটা হচ্ছে টার্নার সিনড্রোম, টেস্টিকুলার ফেমিনাইজেশন, কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লেসিয়া, কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট। কি হতে পারে? ইমপারফোরেট হাইমেন থাকতে পারে, ঠিক আছে, যে ওর হচ্ছে কি মানে বের হওয়ার রাস্তাটা আর নাই, হ্যাঁ জমে যাচ্ছে, ভিতরে ভিতরে জমে যেতেছে। এটা হচ্ছে কি কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট। এগুলো হচ্ছে কজ অফ প্রাইমারি অ্যামোনেরিয়া। সেকেন্ডারি অ্যামোনেরিয়ার মধ্যে আমাদের ফার্স্ট কজ কি? ফার্স্ট আমাদের এক্সক্লুড করতে হবে সে প্রেগন্যান্ট কিনা, ঠিক আছে। যদি সে ম্যারিড হয় ফার্স্ট এক্সক্লুড করতে হবে প্রেগন্যান্ট কিনা, ম্যারিড না হলে এক্সক্লুড করতে হবে ইউকে বেসিসে, ঠিক আছে। তারপর কি হচ্ছে? হাইপোথ্যালামিক অ্যামোনেরিয়া। হাইপোথ্যালামিক অ্যামোনেরিয়া কাদের হয়? আমি গত ক্লাসে বলেছিলাম যে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম কাদের হয়? যাদের হতেছে এলএইচএফএসএস ও কম, জিএনআরএইচ ও কম। কাদের বেশি হয় এটা? যারা হচ্ছে গিয়ে লিন এন্ড থিন, অনেক বেশি শুকনা, অনেক বেশি ভিগোরাস এক্সারসাইজ করতেছে, যার কারণে কি হচ্ছে গিয়ে আপনার ওই হাইপোগোনাডিজম হচ্ছে, ঠিক আছে। তাহলে হাইপোথ্যালামিক অ্যামোনেরিয়া হতে পারে এক্সেসিভ স্ট্রেস, এক্সেসিভ এক্সারসাইজ, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে আপনার বিএমআই হচ্ছে লো। বিএমআই কত লো হবে? যদি 19-এর কম হয়, 17-18 যদি হয়, সেই ক্ষেত্রে হতেছে গিয়ে আমাদের হাইপোথ্যালামিক অ্যামোনেরিয়া হবে। আর একটা কি হতে পারে? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা কি হবে? এখানে অ্যানোভুলেশন, ডিম হইতেছে, অনেক অনেক ডিম হচ্ছে কিন্তু সেগুলো হচ্ছে ওভুলেশন হচ্ছে না, হ্যাঁ অনেক অনেক হয়ে হয়ে ছোট ছোট হয়ে হয়ে ভরে যাচ্ছে, বাট আলটিমেটলি সে ওভুলেশন করতে পারতেছে না। এই কারণে হচ্ছে এটা মানে অ্যামোনেরিয়া হয়ে যেতেছে, ঠিক আছে, মেনস্ট্রুয়েশন হচ্ছে না এখান থেকে। তারপর হাইপার প্রোল্যাক্টিনিমিয়া, যাদের প্রোল্যাক্টিন হরমোন বেশি, প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর। প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর মানে কি? পয় মানে কি? যে এফএসএস অনেক যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, এটার জন্য হচ্ছে গিয়ে আপনার সেকেন্ডারি অ্যামোনেরিয়া হবে। আরেকটা কি হতে পারে? থাইরোটক্সিকোসিস। সো দিজ আর দ্য কজ অফ সেকেন্ডারি অ্যামোনেরিয়া আফটার এক্সক্লুডিং প্রেগন্যান্সি। ওকে, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে, এবং এটা কিন্তু টার্নারটা থেকে কিন্তু আসে। টার্নার, টেস্টিকুলার ফেমিনাইজেশন, এই চারটা হচ্ছে খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। ইনিশিয়ালি আমরা কি করব? ইনিশিয়ালি হচ্ছে কি আমরা প্রেগন্যান্সি এক্সক্লুড করার জন্য, যদি সে প্রেগন্যান্ট মানে সে যদি ম্যারিড থাকে বা হচ্ছে তার যদি সেক্সুয়াল
ইন্টিমেসি কোনো হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, প্রেগন্যান্সি এক্সক্লুড করব কি দিয়ে, ইউরিনারি অর সেরাম বিটা এইচসিজি। তারপর আমরা কি করব, গোনাডোট্রপিন লেভেল দেখব, যদি হচ্ছে লো লেভেলস থাকে সেটা কি ইন্ডিকেট করতেছে হচ্ছে হাইপোথ্যালামিক কজ, হাইপোথ্যালামিক কজ ইন্ডিকেট করতেছে। আর যদি রেইজ লেভেল থাকে সেটা হচ্ছে ওভারিয়ান প্রবলেম অর্থাৎ প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর। কারণ হচ্ছে লো লেভেল মানে কি, হাইপোথ্যালামিক হাইপোগোনারি, মানে হাইপোথ্যালামিকের মধ্যে কি হয়, হাইপোথ্যালামাস থেকে আমাদের এফএসএইচ এলএস জিএনআরআইস এগুলো সবই বের হয়। তো যদি হচ্ছে হাইপোগোনাট্রপিক হাইপোগোনারিজম হয় অর্থাৎ লো লেভেলের জন্য হয়, এলএইচ এফএসএইচ কম থাকবে। আর যদি হাই লেভেলের জন্য হয় সেটা কি ওভারিয়ান ফেলিওর, এফএসএইচ অনেক হাই হয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওরের জন্য হবে। প্রোল্যাকটিন অ্যান্ড্রোজেন লেভেল আমরা দেখবো, অ্যান্ড্রোজেন লেভেলটা আমরা দেখবো, এটা হচ্ছে পিসিওজ এ বাড়তে পারে, ইস্ট্রাডাল দেখবো, হ্যাঁ ইটুটা দেখবো, আর কি দেখতে পারি, থাইরয়েড ফাংশন টেস্ট দেখতে পারি। সো এগুলা হচ্ছে অনেকগুলা ইনিশিয়ালি আমরা ইনভেস্টিগেট করতে হবে, এগুলা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন। আরো অনেক কিছু দেয় না, যেমন আমরা হইতেছে গিয়ে যাদের টার্নার আমরা ধারণা করতেছি তাদের আমরা কি দিব, ক্যারিওটাইপিং করতে দিব, ঠিক আছে, তাদেরও হচ্ছে কি এলএইচ এফএসএস রেশিও হাই থাকবে। ওকে, এটা হচ্ছে টার্নারের, ঠিক আছে। তাহলে আমরা মেইনলি হচ্ছে ফার্স্টে করব হচ্ছে এক্সক্লুড করব প্রেগন্যান্সি দিয়ে, যারা হচ্ছে সেকেন্ডারি অ্যামোনিয়া নিয়ে আসছে। তাছাড়া আমরা কি করতে পারি, হরমোন গুলো দেখতে পারি, এফএসএস এলএস ই2 অ্যান্ড্রোজেন লেভেল, তারপর প্রোল্যাকটিন লেভেল, মোটামুটি যত হরমোন আছে এগুলা আপনার হাইপোথ্যালামিক হরমোন সবগুলো আপনার দেখতে হবে, ঠিক আছে। আর হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড ফাংশন টেস্ট করবো আমরা, টিএইচএস যদি বেশি হয় সেও কিন্তু আপনার অ্যামোনেরিয়া করে, ঠিক আছে। হাইপোথাইরয়েডিজম অলসো কজ অ্যামোনেরিয়া। এখন দেখেন এই কোশ্চেনটা, এটা মজার একটা কোশ্চেন, 23 ইয়ার্স ওল্ড ওম্যান, হ্যাঁ, প্রেজেন্ট টু ফর রিভিউ, শি হ্যাজ নট নর্মাল পিরিয়ড ফর অ্যারাউন্ড 8 মান্থ, তার মানে এটা কি প্রাইমারি না সেকেন্ডারি, সেকেন্ডারি, ভেরি গুড। আর রিসেন্ট প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ। এখন তার দেখেন এফএসএস কত আসছে, 2.2 নরমাল, ই2 কত আসছে 84 নরমাল, টিএইচএস কত আসছে 3.1, এটাও উইদিন নরমাল লিমিটের মধ্যে, হ্যাঁ। প্রোল্যাকটিনও হচ্ছে গিয়ে আপনার, প্রোল্যাকটিন কত 2, এটাও হচ্ছে গিয়ে আপনার নরমাল। এখন ফ্রি অ্যান্ড্রোজেন ইনডেক্সটাও হইতেছে কি বিলো 7 থাকতে হয়, 3 আছে, তার মানে দেখেন সবই নরমাল। তার মানে কি, এটা অপশন গুলো দেখেন, প্রোল্যাকটিনোমা না, প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর না, কারণ তার তো এফএসএস নরমাল আছে। এফএসএস যদি হচ্ছে 30 উপরে চলে যায় তাহলে হচ্ছে কি আমরা বলি যে এটা প্রিম্যাচুর ফলিক ওভারিয়ান ফেলিওর। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নো, কারণ তার কি, তার দেখেন তার এখানে হচ্ছে গি টু টু সব ঠিক আছে। আচ্ছা, অ্যাডিসন ডিজিজ, এক্সেসিভ এক্সারসাইজ, এই একটা পাওয়া গেল যেটা হচ্ছে কি তার সাথে যায়, ঠিক আছে, কারণ তার হরমোন কিন্তু বাদ বাকি সব ঠিক আছে। তাহলে তার কি অপশন বাকি আছে আমার, তার মানে এটা কি হাইপোগোনাড্রপিক হাইপোথ্যালামিজম আর হাইপোথ্যালামিক ফেইলর, হাইপোথ্যালামিক অ্যামোনেরিয়া, ভেরি গুড, বুঝা গেছে। শারমিন আপু, শাহনাজ আপু, রিক্তা আপু, ফারজানা আপু, ওকে, এভাবে এক্সক্লুড করে করে পড়বেন, হ্যাঁ এক্সক্লুড করে করে পড়বেন যে কেন প্রোলাক্টিনোমা না কেন, কারণ দেখেন তার কিন্তু প্রোলাক্টিন হরমোন একদম নরমালের মধ্যে আছে, প্রোলাক্টিনোমা থাকে তো অনেক বেশি থাকবে, প্রোলাক্টিন লেভেল অনেক হাই থাকবে, 400-500 উপরে চলে যাবে, 1000-এর উপরে যেতে পারে। থাইরয়েডও হচ্ছে নরমালের মধ্যে আছে, ই2 হচ্ছে নরমালের মধ্যে আছে, এফএসএইচ ও নরমাল, তার মানে তার এফএসএইচ এ ফেলর না, তাহলে সেক্ষেত্রে আমার থাকে হচ্ছে এক্সেসিভ এক্সারসাইজ, হ্যাঁ। ওকে, তো এইভাবে কোশ্চেন আসবে, বুঝা গেছে। এটা দেখেন 78 নম্বর কোশ্চেনটা, 25 years old woman comes to a surgery as she has not had normal period for the past 12 months. She has done a pregnancy test recently which was negative. You arrange baseline investigation. Which of the following part of your, which one of the following part is not part of your differential diagnosis? কি হবে বলেন তো, দেখবেন না, দেখাই তো যাচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে ওর তো নর্মাল পিরিয়ড হইতেছে লাস্ট 12 মান্থ থেকে, ওর হচ্ছে না, তাই না। তাহলে সেই ক্ষেত্রে আমার কি কি হইতে পারে, টার্নার তো আমরা কখন বলবো, টার্নার হচ্ছে কজ অফ প্রাইমারি অ্যামোনেরিয়া, তাহলে টার্নার একটু হবে না। টার্নার বাদে কি হইতে পারে, তার পিসিওস হইতে পারে, তার মাইক্রোপ্রোল্যাকটিনোমা হইতে পারে, তখন আমরা কি করবো, প্রোল্যাকটিন হরমোন দেখবো, আলট্রাসোনোগ্রাম করে দেখবো যেটা পলিসিস্টিক কিনা, এফএসএইচ এলএস লেভেল করবো যে প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর কিনা, আর হচ্ছে টিএইচএস করে দেখবো থাইরোটক্সিকোসিস কিনা, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে যেহেতু তার এইটা মানে তার হতেছে কি সে অলরেডি মিনস্ট্রুয়েটিং, মিনস্ট্রুয়েশন থেকে তার হচ্ছে গিয়ে 12 মাস ধরে তার মিনস্ট্রুয়েশন হয় না, তাহলে এখানে আমার টার্নার সিনড্রোমটা হচ্ছে গিয়ে এর মধ্যে নাই। আচ্ছা, এখানে সেকেন্ডারি অ্যামোনিয়ার কজগুলো সব দিয়েছে, টার্নার তো প্রাইমারি। মেনস্ট্রুয়াল সাইকেল মনে আছে, মেনস্ট্রুয়াল সাইকেল
অনেক সুন্দর করে আমরা পড়ছিলাম। দেখি ছবিটা আপনাদেরকে দিছিলাম না আমি ছবি? আচ্ছা, আমি একটু পিরিয়ডের ছবিটা একটু বের করে নেই। তার আগে আমাকে বলেন তো মেনস্ট্রুয়েশনে কোন কোন হরমোন কাজ করবে? FSH আর LH, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। হুম, দেখা যাচ্ছে। ওকে, যেটা আমরা বলতেছিলাম, হ্যাঁ, মেনস্ট্রুয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে, ফিজিওলজিতে আসবে, এখান থেকে আসবে, ঠিক আছে? এখন মেনস্ট্রুয়েশন থেকে কি আসবে? মেনস্ট্রুয়েশন থেকে হতেছে কি আপনার ফিটোম্যাটার্নালের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে কি কোন ফেজে কি হয়, হ্যাঁ, পলিফারেটিভ ফেজে কি হয়, তারপর হচ্ছে কি আপনার ফলিকুলার ফেজে কি হয়, লুটিয়াল ফেজে কি হয়, এটা থেকে হচ্ছে কি পরীক্ষাতে কোশ্চেন আসবে, ঠিক আছে? আমি জাস্ট একটু আপনাদের সাথে এটা বলি যে ফার্স্টে আমার কি হলো। ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের তিনটা ফেজ আছে মেনস্ট্রুয়েশনে, তাই না? একটা হচ্ছে মেনস্ট্রুয়েটিং ফেজ, একটা হচ্ছে ফলিকুলার ফেজ, অর আপনার হচ্ছে পলিফারেটিভ ফেজ। ফলিকুলার ফেজে আমার কি হয়, সবকিছু পলিফারেশন হয়, যার কারণে মানে নতুন করে আবার সবকিছু শুরু হয়, তৈরি হয়। হ্যাঁ, মেনস্ট্রুয়েশন মানে কি? মেনস্ট্রুয়েশন মানে তো সব শেষ, সব শেষ হয়ে গেল আমার, হ্যাঁ, শেষ হয়ে আমার মেনস্ট্রুয়েশন হয়ে গেল, আমার আর ভিতরে কিচ্ছু নাই। তো এখন তো আবার এন্ডোমেট্রিয়ামটাকে রেডি হইতে হবে ফর নেক্সট, মানে মেনস্ট্রুয়েশন কেন হইতেছে? মেনস্ট্রুয়েশনটা হইতেছে কি বেসিক্যালি মেনস্ট্রুয়েশন হয় কেন আমাদের শরীরে? হয় হচ্ছে কি আলটিমেটলি উই আর বর্ন টু গিভ বার্থ, তাই না? ফিমেল কি করে? ফিমেল তো হচ্ছে বার্থ করে, মানে গিভ বার্থ করে। যার কারণে হচ্ছে ওই এন্ডোমেট্রিয়ামটাকে রেডি করা, যে এন্ডোমেট্রিয়ামে একটা কি হবে, একটা প্রত্যেক মাসে মেনস্ট্রুয়েশন হবে, মেনস্ট্রুয়েশনের পরে একটা চেঞ্জেস আসবে, ইউটেরাসের মধ্যে একটা চেঞ্জেস আসবে, ও এন্ডোমেট্রিয়ামের মধ্যে চেঞ্জেস আসবে, ওভারির মধ্যে চেঞ্জেস আসবে, একটা করে ডিম তৈরি হবে, ডিমটা হচ্ছে আপনার জায়গা মতো আসবে, অর্থাৎ টিউবে আসবে, টিউবে এসে ওটা ম্যাচিউর হবে, ব্রাস্ট হবে, ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশন হওয়ার পরে আমার যে এমব্রায়োটা হতেছে ওইটা আমার বসার জন্য এন্ডোমেট্রিয়ামকে রেডি হইতে হবে। দিস ইজ দা সরি আলটিমেট গোল অফ মেনস্ট্রুয়েশন, মানে মেনস্ট্রুয়েশনের সাইকেল আর কি, ওভুলেশনের সাইকেল। তো যখন আমার ওভুলেশনটা হইলো না, এন্ডোমেট্রিয়ামটা যখন মানে এন্ডোমেট্রিয়ামে যখন আমার ভ্রূণটা বসলো না, তখন কি হবে? আলটিমেটলি এটা তো আবার বের করে দিতে হবে, নাহলে কি হবে? এরকম জমতেই থাকবে না? জমতেই তো থাকবে। তারপর কি হবে? আমার তো আলটিমেটলি ওভারি মানে ইউটেরাস পরে ফেটে যাবে। তো যার কারণে ওটা হচ্ছে কি সব আবার শেডিং আউট হয়ে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে আবারও নতুন ভাবে আরেকটা ডিম তৈরি করবে। এটাই হচ্ছে সাইকেল। যখন ডিমটা হচ্ছে গিয়ে ফার্টিলাইজ হবে না, তখন হচ্ছে আমার মেনস্ট্রুয়েশন হয়ে যাবে, ফার্টিলাইজ হলে প্রেগন্যান্সি হবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য সাইকেল। তো ফার্স্টে কি হলো, আমার মেনস্ট্রুয়েশন হয়ে গেল। মেনস্ট্রুয়েশন কি হয়? প্রথম 1 to 5 ডেজ আমার মেনস্ট্রুয়েশন হবে, ঠিক আছে? এই দেখেন ছবিটা যদি আমরা একটু দেখি, এই যে 0 থেকে 5 ডেজ পর্যন্ত আমার মেনস্ট্রুয়েশন হইতেছে, ঠিক আছে? 0 থেকে 5 ডেজ পর্যন্ত মেনস্ট্রুয়েশন হয়ে যাচ্ছে। মেনস্ট্রুয়েশন হওয়ার পরে কি হলো, আমাদের ভিতরে আর কিচ্ছু নাই, প্রজেস্টেরন উইথড্র হয়ে গেল, মেনস্ট্রুয়েশন হয়ে গেল। তখন কি হবে, আমার যে এই যে আমি এটা বারবার আঁকাইছি, বারবার দেখাচ্ছি, তারপরেও দেখেন এখানে আমার কি আছে, এটা হচ্ছে পিটুইটারি, আর পিটুইটারির উপরে আমার কি আছে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসে আমার কি হতেছে, সবগুলা হরমোন আপনার তৈরি হচ্ছে, এবং হাইপোথ্যালামাস থেকে আমার কি আসতেছে, যত বলছিলাম যে আপনার রিলিজিং হরমোন গুলো আছে, রিলিজিং হরমোন গুলো কোথায় তৈরি হয়? হাইপোথ্যালামাসে। তাহলে আমার এখানে কি আসতেছে? GnRH, গোনাডোট্রপিন হরমোন, রিলিজিং হরমোন, ঠিক আছে? এই রিলিজিং হরমোনটা কি করতেছে? আমার অ্যান্টিরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করতেছে। অ্যান্টিরিয়র পিটুইটারিতে আমার কি আছে? FSH, LH, হ্যাঁ, এগুলা হচ্ছে কি আমার সব অ্যান্টিরিয়র পিটুইটারিতে আছে। তাহলে এখানে আমার কি আছে? FSH, LH আছে, তাই না? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। ও কি করতেছে? ওকে হচ্ছে ধাক্কা দেওয়ার কারণে ও কি হবে? রিলিজ হবে। রিলিজ হয়ে সে কই যাবে? যাবে হচ্ছে ওভারিতে, ঠিক আছে? ওভারিতে গেল। ওভারিতে আমার যে কি করবে, ওভারিতে গিয়ে সে ফলিকুল গুলাকে ফার্স্টে ম্যাচিউর করবে। FSH, LH কি করবে? এটার নাম কি? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। মানে কি? ও ফলিকুল গুলাকে স্টিমুলেট করবে, ঠিক আছে? তাহলে এখানে আমার ছোট ছোট ফলিকুল হয়ে আসে না? এই ছোট ছোট ফলিকুল গুলারে সে কি করবে? স্টিমুলেট করে বড় করবে। ওকে, বড় করলো। বড় করার পরে ওর কি হবে? বড় করার পরে ওর থেকে কি রিলিজ হবে আমার বলেন তো? ইস্ট্রোজেন রিলিজ হবে, ইস্ট্রোজেন রিলিজ হবে। এবং তারা এসে কি করবে? তারা এসে হতেছে গিয়ে এমনি তো সে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন গুলো কি করছিল? ওভারি ফলিকুল গুলোকে স্টিমুলেট করছিল, একটা সেম টাইম
অ্যাজ ওয়েল সে কি করছিল এন্ডোমেট্রিয়াম গুলাকে স্টিমুলেট করছিল। যখন ওরা বড় হয়ে গেল, বড় হওয়ার পরে ও কি রিলিজ করা শুরু করবে, ও রিলিজ করা শুরু করবে হচ্ছে ইস্ট্রোজেন। কোনটা? E2 রিলিজ করা শুরু করবে। E2টা কি করে? E2টা হচ্ছে কি আপনার এই যে এন্ডোমেট্রিয়ামকে আরো বেশি হাইপারপ্লেসিয়া করবে, হ্যাঁ, আরো বেশি হচ্ছে ওভারিটা ফাংশনিং হবে। তারপর কি হবে, যখন এই ইস্ট্রোজেনটা বেড়ে যাবে তখন কি হবে, আপনার এলএইচ হরমোনটাও তখন বাড়া শুরু করবে। তখন ও কি করবে, E2 বলবে কি যে এফএসএস কে বলবে যে তুমি একটু থামো, আমার ফলিকুল গুলা ম্যাচিউর হয়ে গেছে, তুমি এবার থামো। তখন কি করবে, তখন ইস্ট্রোজেন মানে এফএসএস টা যখন একটু কমবে, দেখেন এই যে এফএসএস টা এখানে আসলো, হ্যাঁ, আসার পরে যে বাড়তেছে, তারপর হচ্ছে এফএসএস টা কমা শুরু করছে না, এই যে কমা শুরু করছে না, কমা শুরু করবে যখন, তখন কি হবে, আমার এলএইচ টা পিকে চলে যাবে। এটা হচ্ছে প্রি ওভুলেটরি সার্চ করবে। সার্চ করার 24 থেকে 36 আওয়ার্স এর মধ্যে এই যে ওভারি এই ইয়াটা ও কি করবে, এটা ব্রাস্ট হয়ে কি হবে, এখানে চলে আসবে, এই জায়গায় এসে বসে থাকবে। এটা কি? অ্যাম্পুলা অফ দা ফেলোপিয়ান টিউব, ঠিক আছে। আর কি হবে, মিনওয়াইল যদি হচ্ছে গিয়ে আপনার কয়টাস হয়, স্পার্ম গুলা যাবে, স্পার্ম গুলো এখানে যাবে, যে হচ্ছে কি ও কি তৈরি করবে, একটা এমব্রায়ো তৈরি করবে। এমব্রায়োটা আবার কি করবে, এমব্রায়োটা হচ্ছে গিয়ে তখন এখানে এসে কত ব্লাস্টোসিস্ট যখন হবে, ব্লাস্টোসিস্ট হয়ে এন্ডোমেট্রিয়ামে এসে সে এখানে এসে সেট হয়ে যাবে, ডেসিডুয়াল রিয়াকশন হবে, তারপর আস্তে আস্তে বাচ্চা হবে। এখন কোনো কারণে যদি ওই টাইমে সে এসে বসে আছে, সামহাউ ওই টাইমে পেশেন্টের হাজবেন্ড নাই, অর এলস তার কোনো ভাবে হইতেছে গিয়ে ফার্টিলাইজেশন হলো না, তখন কি হবে, তখন তো এটারে কমাতে হবে। তখন কি হবে, এলএইচ তো বাড়লো, এলএইচ বেড়ে সে কি করলো, ওভুলেশন করলো, তারপর কি হবে, এলএইচ কি বসে থাকবে এখানে, ওর তো নামতে হবে। তাহলে এলএইচটা হচ্ছে গিয়ে আবার কমতে থাকবে, হ্যাঁ, কমে কি তৈরি করবে, সে প্রোজেস্টেরন তৈরি করবে। প্রোজেস্টেরন কেন তৈরি করবে, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 12 উইকস এর পর্যন্ত আমাদের হতেছে প্লাসেন্টাটা ওইভাবে তৈরি হয় না, তখন আমাদের কি লাগে, প্রোজেস্টেরন সাপোর্ট লাগে। এই প্রোজেস্টেরনটা হতেছে ওই সাপোর্টটা দেয় ইফ ফার্টিলাইজেশন অকার। এখন প্রোজেস্টেরন বেড়ে আসে কিন্তু আলটিমেটলি ফার্টিলাইজেশন হইলো না, তখন কি করবে, প্রোজেস্টেরনও একটা সময় কমা শুরু করবে, লুটিনাইজিং লুটিয়াল ফেজ থেকে সে কমা শুরু করবে। কমতে কমতে যখন হতেছে আমার প্রোজেস্টেরন কমে গেল, এলএইচও তো কমে গেছে, হ্যাঁ, এলএইচ এর কাজ শেষ, এলএইচ কমে গেছে, এফএসএস ও হচ্ছে কমে গেছে, সবকিছুই কমে গেছে। তাহলে আলটিমেটলি কি হবে, যখন দেখবে কিছুই হতেছে না, তখন কি হবে, শেডিং আউট হয়ে যাবে, সবকিছু আপনার অ্যাট্রফি হয়ে নষ্ট হয়ে সবকিছু শেডিং আউট হয়ে সব একসাথে বের হয়ে যাবে, মিনস্টেশন হয়ে যাবে। আবার হচ্ছে মিনস্টেশন হওয়ার পর থেকে 28 দিন হয়ে গেল, 28 থেকে পরে কি হয়, আমাদের নর্মাল সাইকেল কত, 28 ± 7 ডেজ, 28 দিন পার হয়ে গেল, মিনস্টেশন হয়ে গেল, মিনস্টেশন হওয়ার পর আবার ও যে কি করবে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটাকে ধাক্কা দিবে, ও আবার হচ্ছে স্টিমুলেট করবে কাকে, এফএসএইচ এলএস গুলাকে হচ্ছে রিলিজ করবে, ও আবার রিলিজ করে আবার কি যাবে, ওভারিতে যে ফাংশন করবে, ওভারিকে বড় করবে, বড় করে E2 রিলিজ হবে, প্রোজেস্টেরন রিলিজ হবে, এস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ হয়ে এস্ট্রোজেনটা কি করবে, সবগুলাকে হচ্ছে হাইপারপ্লাসিয়া করবে, ঠিক আছে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করবে, ওভারিকে হচ্ছে ম্যাচিউর করবে, বড় করবে, সিক্রেশন করবে, এখান থেকে প্রোজেস্টেরন সিক্রেট হবে, সিক্রেট করে ও হচ্ছে কি আপনার লুটিন, তখন এফএসএস টাকে বন্ধ করে এলএস টাকে বাড়াবে। তো এলএস টা যখন পিকে যাবে, এলএস সার্জ হবে, আবার আমার ওভুলেশন হচ্ছে, আবার ওভুলেশন হওয়ার পরে সে কি রিলিজ করতেছে, প্রোজেস্টেরনটাকে রিলিজ করতেছে, এবং বাকিগুলো হচ্ছে কমে যাচ্ছে। প্রোজেস্টেরনটা হচ্ছে যদি ফার্টিলাইজেশন হয় সাপোর্ট দিবে, ফার্টিলাইজেশন না হলে কমে যাবে, কমে যাওয়ার পরে আলটিমেটলি আমার মিনস্টেশন হয়ে যাবে, ঠিক আছে, বুঝা গেছে, বুঝা গেছে, যারা অনলাইনে আছেন আপু, জুম আপুরা, বুঝা গেছে ছবিটা? ওকে, এটা কিন্তু খুব সুন্দর করে বুঝতে হবে, এটা খুব সুন্দর একটা জিনিস, আমি আগে বুঝতাম না, এখন আমি এটা বুঝি। ছোটকালে এই মিনস্টেশন মুখস্থ করতে গিয়ে মাথাটা নষ্ট হয়ে যাইতো, লুটিয়ালের মধ্যে পলিফারেটিভ, পলিফারেটিভের মধ্যে লুটিয়াল, কিন্তু দেখেন এই ছবিটা কি সুন্দর। হ্যাঁ দিচ্ছে আপু, এটা অনেক আগে দিচ্ছে, আমি ফিজিওলজিতে এই ছবিটা দিয়ে, এই ছবিটা দিয়ে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি একটু লেকচারে যাই, সি কি কি আছে এখানে, যে মিনস্ট্রুয়েশনের মধ্যে আমার মিনস্ট্রুয়েশন সাইকেলকে আমি ডিভাইডেড করছি হচ্ছে 3টা ফলোইং ফেজে, ঠিক আছে, একটা হচ্ছে মিনস্ট্রুয়াল ফেজ, ফলিকুলার ফেজ, লুটিয়াল ফেজ, মাঝখানে আমার একদিন কি হয়, ওভুলেশন হয়, সেটা কতদিন, ইউজুয়ালি ডে 14 হচ্ছে আমার ওভুলেশন হবে, ঠিক আছে। তাহলে মিনস্ট্রুয়েশন ফেজ কখন বলতেছি আমরা, ডে 1 থেকে ডে 4। ফলিকুলার ফেজ কখন বলতেছি, ফলিকুলার ফেজ মানে হচ্ছে পলিফারেটিভ ফেজ, সেটা কতদিন, 5 থেকে 13 দিনের মধ্যে আমার হচ্ছে ফলিকুলার ফেজ। একটা কোশ্চেন আমি আপনাদেরকে বলছিলাম যে এটা কিন্তু দেয় যে একটা পেশেন্টের সাইকেল হচ্ছে 37 ডেজ, সো ওয়েন which time or which day probably the ovulation date, বলছিলাম না, হ্যাঁ হিসাব দিছিলাম, এবং এটা কিচ্ছু না, এটা কিন্তু অনেক মানে পেঁচায় পুচায় লিখছে, কিচ্ছু না, হ্যাঁ, শুধু যত দিনের সাইকেল, এটা কিন্তু পরীক্ষাতে আসে, এটা কিন্তু আসে, এটা আমার পরীক্ষার সময় আসছিল, এবং এটা অনেক আসে, এই কোশ্চেনটা অনেক আসে।
এটা যায় না কেন? সজীব, এটা যায় না কেন? সরক তো, আমার এই বোর্ডে নাই, ওইখানে চলে আসছে। পারে না। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি সেটা হচ্ছে এখানে করে দেখাই। সেটা হচ্ছে যেই কয়দিনের সাইকেলে দেখ, হ্যাঁ সবাইকে বলতেছি, হ্যাঁ গিভ মি ইওর অ্যাটেনশন প্লিজ। তাহমিনা আপু, শাহনাজ আপু, শারমিনা আপু, তাহমিনা আপু, সবাইকে বলতেছি, সেটা হচ্ছে যদি এরকম দেয় ওভুলেশন ডেট কবে, এটা পরীক্ষাতে আসে আপু, এটা কিন্তু অবশ্যই মাস্ট পরীক্ষাতে আসবে, প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেনটা আসে যে একটা ফিমেল আসছে, সে হচ্ছে গিয়ে তার বাচ্চা হচ্ছে না, সে তার ওভুলেশন ডেট সম্পর্কে জানতে চাচ্ছে, সো হুইচ ডেজ ইজ প্রবাবেবল ওভুলেশন ডেট, ঠিক আছে? তার দিয়ে দেবে 35 ডেজ সাইকেল, পর দিয়ে দেবে 28 ডেজ সাইকেল। যত দিনের সাইকেল দেখ, যত দিনের সাইকেল, ধরেন তার 30 ডেজের সাইকেল দিচ্ছে, -14, কোনো কথা না, -14 দিবেন, শুধু -14, শুধু -14 দিলে কি হবে, 16 দিন, তাহলে অপশনে দেখবেন ডে 16 আছে কিনা, ডে 16 থাকলে এটাই হচ্ছে অ্যান্সার। 28 ডেজ আছে, হ্যাঁ -14 কত হয়, 14 ডেজ। 40 ডেজ আছে, -14 কত হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি তার 26, অতদূর পর্যন্ত তার ওভুলেশন হবে না, বাট তার হতেছে গিয়ে আনুমানিক এই দিনে হচ্ছে গিয়ে তার ওভুলেশন ডেট, এগুলো না বুঝতে পারতেছি না তন্ময়। তাহলে যত দিনের মেনস্ট্রুয়েশন সাইকেল দিক, কোথেকে করলা, কোনটা? আমি এখান থেকে অনেক গুতাগুতি করছি, যায় নাই। এই তন্ময় তুমি থাকো। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে যত দিনের মেনস্ট্রুয়েশন সাইকেল দিক, হ্যাঁ যত দিনের মেনস্ট্রুয়েশন সাইকেল দিক, শুধুমাত্র আপনার কোনো কাজ নেই, আপনি -14 দিয়ে দিবেন, -14 দিলেই হচ্ছে গিয়ে আপনার ডেটটা বের হয়ে যাবে। সো দিস ইজ দ্য প্রবাবেবল ডেট অফ ওভুলেশন ডেট, অসুবিধা নাই, পারবো কাজ থাকলে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি মেনস্ট্রুয়েশন কত দিনে হবে, 1 to 4 ডেজ হচ্ছে মেনস্ট্রুয়াল পিরিয়ড, ফলিকুলার ফেজ হচ্ছে গিয়ে 5 to 13 ডেজ, ঠিক আছে? এরপরে হচ্ছে আমার ওভুলেশন, ওভুলেশন হচ্ছে যাদের 28 ডেজের সাইকেল, তাদের ক্ষেত্রে ওভুলেশন ডেট কত দিনে হবে, 14তম দিন, হ্যাঁ 14 ডেজে হবে। লুটিয়াল ফেজ অর সেক্রেটরি ফেজ, এটা হচ্ছে 15 to 28 ডেজ। এখন আমরা দেখি যে ফলিকুলার ফেজ, ফলিকুলার ফেজ করতেছে, কি হয় ফলিকুলার ফেজে, আপনার ডে 5 থেকে ডে 14 পর্যন্ত, ডে 13 পর্যন্ত আমার ফলিকুলার ফেজ কি হবে, ওভারিতে কি হবে, নাম্বার অফ ফলিকলস ডেভেলপ করবে, ওয়ান ফলিকল উইল বিকাম ডমিনেন্ট অ্যারাউন্ড দ্য মিড ফলিকুলার ফেজ, ঠিক আছে? একটা ফলিকল এখানে ডেভেলপ করবে, নাম্বার অফ ফলিকল ডেভেলপ করতে পারে, কিন্তু একটা ফলিকল ডমিনেন্ট হবে। ডমিনেন্ট মানে কত সাইজ, এটাও বলে দিচ্ছি আমি আপনাদেরকে। হ্যাঁ অ্যাবভ 18 থেকে 22 এরকম হচ্ছে কি আপনার ডমিনেন্ট ফলিকল। 18 নিচে যদি থাকে সেগুলা থেকে আমার বাচ্চা আসবে না, ঠিক আছে? তাহলে 18 উপরে যেতে হবে একটা বাচ্চা কনসেপ্ট করতে হলে, হ্যাঁ? তাহলে হচ্ছে ওয়ান ফলিকল হচ্ছে বিকাম ডমিনেন্ট হয়ে যাবে অ্যারাউন্ড দ্য মিড ফলিকুলার ফেজ, মানে আপনার মিড ফলিকুলার ফেজ কত, আপনার হচ্ছে গিয়ে দেখা যাবে 12-13তম দিনে এটা দেখবেন যে ডমিনেন্টের দিকে যাচ্ছে, 16 হয়েছে বা 18 হয়েছে, এরকম সাইজ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে ওটাও দিস ফলিকল উইল বি দ্য ডমিনেন্ট ফলিকল, রাইট? ওকে। আচ্ছা, আর কি হবে এখানে, লুটিয়াল ফেজে কি হবে, এখানে লুটিয়াল ফেজে ওরকম কিছুই হবে না, কর্পাস লুটিয়াম আমরা পাবো একটা, ঠিক আছে? কর্পাস লুটিয়াম পেয়ে যাব। তো ফলিকুলার ফেজে আর কি হয়, আপনার যেহেতু এটা ফলিকুলার ফেজ, সবাই এসে পলিফারেট করবে, পলিফারেটিভ ফেজ অর ফলিকুলার ফেজ, তার মানে সবাইকে সে পলিফারেশন করবে। কাকে কাকে পলিফারেশন করবে, এন্ডোমেট্রিয়ামকে পলিফারেশন করবে। দেন কি করবে, FSH রেজাল্ট ডেভেলপমেন্ট অফ দ্য ফলিকল হুইচ ইজ টার্ন সিক্রেট ইস্ট্রাডাল, ওই যে FSH যে হরমোনগুলো বের হয়েছিল আমরা পিটুইটারি থেকে, ও কি করতেছে, ও হচ্ছে ফলিকল গুলোকে ডেভেলপ করতেছে, যার কারণে কি হচ্ছে ফলিকল গুলো ডেভেলপ করে E2 বের করতেছে, ইস্ট্রাডাল, হ্যাঁ estradiol রিলিজ করতেছে যখন when the egg is matured it secret enough estradiol to trigger the acute release of LH। কি করবে ও, ও তো আমার তো FSH LH তেও রিলিজ হইতেছিলই, ঠিক আছে? তো যখন হচ্ছে কি FSH টা আপনার ওভারিয়ান ফলিকল গুলাকে যখন ডমিনেন্ট ফলিকল করবে, ম্যাচিউর ফলিকল করবে, ও কি করবে E2 রিলিজ করা শুরু করবে, এবং এত বেশি E2 রিলিজ করবে যে E2 টা তখন আবার কি করবে, আপনার FSH কে থামাই দিয়ে LH কে বাড়ায় দিবে। LH কে বাড়ায় দিলে আবার কি হবে, তখন আমার ওই যে LH সার্জ হয়ে যাবে, ঠিক আছে? ডান লিস্ট টু ওভুলেশন, এবং LH টাই হচ্ছে আমার ওভুলেশন করা। যদি বলে যে ওভুলেশন ডান বাই হুইচ হরমোন, FSH LH ইস্ট্রোজেন প্রজেস্টেরন, LH, ভেরি গুড। সার্ভাইকাল মিউকাসটা কি হবে, সার্ভাইকাল মিউকাসটা হচ্ছে কি আপনার ঠিক হয়ে যাবে এবং প্লাক ফর্মেশন করবে ইন দা এক্সটার্নাল অস। এবং বেজাল বডি টেম্পারেচার এই সময় কি থাকে, এখানে হচ্ছে কি আপনার
স্প্রিং বার্কিট ফলস করতে পারে ওভুলেশন ডিউ টু ইনফ্লুয়েন্স অফ দ্য ইস্ট্রাডাল, ঠিক আছে। এখন চলে আসে আমার লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজে কি হয়, ওভারিয়ান হিস্টোলজিতে আমরা কি পাই, কর্পাস লুটিয়াম পাই। এখন কর্পাস লুটিয়াম দুইটা হইতে পারে, একটা ছোট্ট একটা সিস্ট পাবেন, যেই পাশ থেকে ওভুলেশনটা হইতেছে দেখবেন তার অপোজিটে বা সেই পাশে একটা ছোট্ট সিস্টের মতো পাওয়া যায়, একটা সিস্টিক স্ট্রাকচার পাওয়া যায়, দ্যাট ইজ কল কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম দুইটা হইতে পারে, যদি ফার্টিলাইজেশন হয় কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি, ওই কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি থেকে আমার প্রজেস্টেরন রিলিজ হয়ে কনসিপ্টটাকে ধরে রাখবে, ঠিক আছে, প্লাসেন্টাল ফাংশন করবে তখন। মা ওই ইলিশ মাছ কি হচ্ছে- খাও? তামিনা আপু আপনার মাইকটা একটু মিট করে দেন, থ্যাংক ইউ। আমরাও খাবো, ঠিক আছে। তাহলে হচ্ছে একটা হচ্ছে গিয়ে যদি কর্পাস লুটিয়াম যদি প্রেগন্যান্সি হয়, মানে ওভুলেশন যদি হওয়ার পরে যদি ফার্টিলাইজেশন হয় আমরা পাবো কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। আর যদি ফার্টিলাইজেশন না হয়, মিস্টেশন হয়ে যায়, আমরা কি পাবো, খোসাটা পাবো। ডিম বের হয়ে গেছে, ডিমের কি থাকবে, খোসা। তাহলে খোসা পাবো কি, কর্পোরাস অ্যালবিকান্স, ঠিক আছে। ওকে, এন্ডোমেট্রিয়াল হিস্টোলজিতে আমরা কি পাবো, এখানে এন্ডোমেট্রিয়াম চেঞ্জ হয়ে যাবে, সিক্রেটরি লাইনিং আন্ডার ইনফ্লুয়েন্স অফ দ্য প্রোজেস্টেরন। ওই যে এন্ডোমেট্রিয়ামটা আমার তখন চেঞ্জেস হতে থাকবে, হ্যাঁ, যেহেতু আমার লুটিয়াল ফেজে এন্ডোমেট্রিয়ামটা চেঞ্জেস হতে থাকবে। প্রোজেস্টেরন সিক্রেটেড বাই কর্পাস লুটিয়াম রাইজ থ্রু দা লুটিয়াল ফেজ ইফ ফার্টিলাইজেশন ডাজ নট অকার। আমার মিনস্টেশন কখন হইতেছে, ডেফিনেটলি ফার্টিলাইজেশন আমার হয় নাই। ফার্টিলাইজেশন হলে তো আমাকে মিনস্টেশন হবে, মিনস্টেশন তো একদম পুরো 9 মাসের জন্য বন্ধ হয়ে যাবে, 9 মাস 10 মাসের জন্য বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে, যদি ইফ ফার্টিলাইজেশন ডাজ নট অকার দ্য কর্পাস লুটিয়াম উইল ডিজেনারেট and progesterone levels fall, estradiol levels also rise again during the luteal phase। তাহলে কি হবে, আমার এখানে ফার্টিলাইজেশন যদি না হয় তাহলে কর্পাস লুটিয়ামটা কি করবে, আপনার ডিজেনারেট হয়ে যাবে। ডিজেনারেট মানে কি, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং কি হবে, আমার প্রোজেস্টেরনটাও ফল করে ফেলবে, প্রোজেস্টেরন নিচে নেমে যাবে এবং ইস্ট্রাডিওল লেভেলসটা আবার রাইজ করবে ডিউরিং দ্য লেট লুটিয়াল ফেজে। এবং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ প্রোজেস্টেরন ইট বিকামস থিক, স্ক্যান্টি এন্ড ট্যাকি। ওই সময় কি হবে, যে থিক ডিসচার্জ বের হবে, ঠিক আছে। ইয়ে থেকে লুটিয়াল ফেজে সার্ভাইকাল মিউকাসটা হচ্ছে থিক ট্যাকি স্ক্যান্ট ডিসচার্জ হবে। এবং এখানে কি হতে পারে, আমার ব্যাজাল বডি টেম্পারেচারটা রাইজ করতে পারে ডিউ টু রেসপন্স অফ হাই প্রোজেস্টেরন লেভেল। তাহলে আমরা কি পাইলাম, যে ব্যাজাল বডি টেম্পারেচারটা হচ্ছে লুটিয়াল ফেজ একটু রাইজ করবে বিকজ অফ হাই প্রোজেস্টেরন লেভেল, ঠিক আছে। তাহলে এই দুটো বোঝা গেছে। কি কি হবে, পলিফারেটিভ ফেজ, সবকিছুর পলিফারেশন হবে। তারপরে হচ্ছে গিয়ে আমার কি হবে, এত বেশি পলিফারেশন হবে যে আপনার ওভামটা পলিফারেট হয়ে সে এস্ট্রাডাল রিলিজ করা শুরু করবে। এস্ট্রাডাল থেকে আমার কি করবে, এত বেশি রিলিজ করবে, তখনও কি করবে, কাকে আপনার মানে ট্রিগার করবে, এলএইচকে ট্রিগার করলে আমার ডে 14 এ ওভুলেশন হচ্ছে। এখন ওভুলেশন হওয়ার যদি না হয়, ওভুলেশন হলো, ফার্টিলাইজেশন তো হইতে হবে। ফার্টিলাইজেশন যদি না হয় তাহলে লুটিয়াল ফেজে কি হয়ে যাবে, আমার লুটিয়ামটা ডিজেনারেটেড হয়ে যাবে, ইস্ট্রোজেন লেভেলটা একটু হাইলি বাড়বে, প্রোজেস্টেরন লেভেলটা ড্রপ করবে, ড্রপ করে আমার হচ্ছে লুটিয়াল ফেজের শেষে আমার মিনস্টেশন হয়ে যাবে। মিনওয়াইল কি হতে পারে, প্রোজেস্টেরনের জন্য ব্যাজাল বডি টেম্পারেচারটা একটু বাড়তে পারে, ঠিক আছে। এই ডেটগুলো পরীক্ষাতে আসে, যে কত থেকে কতদিন হচ্ছে মিনস্টেশন, কত থেকে কতদিন পলিফারেটিভ ফেজ অর ফলিকুলার ফেজ, কত থেকে কতদিন আমার লুটিয়াল ফেজ। আরেকটা দেয় যে which is the probable days of ovulation, what is the which one is the probable day of ovulation in 37 days of menstruating woman, in 40 days menstruating woman, in 28 days menstruating woman। কিচ্ছু না, 14 দিন বাদ দিয়ে দিবেন, এটা হচ্ছে সব থেকে সোজা পন্থা, হ্যাঁ। ওকে, আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে এটাতে, ছবিতে? হুম, হ্যাঁ হ্যাঁ, ইনফিনিট স্টার, এখান থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে। আচ্ছা, এই সাবিনা আপু কোনো কোয়েশ্চেন আছে? না আপু। ওকে, আপু একটু হচ্ছে আবার যদি স্ক্রিনটা একটু দেখানো যেত, মানে কোন কোন কেসটা দাগ দেওয়া হয়েছে একটু একটু দেখি। এই যে পেজ, এটা পুরাটা ইনফিনিট স্টার, এখানে কিছুই নাই আপু, খালি দুটা চার্ট আছে, চার্ট দুটো পড়তে হবে, চারটাই বুঝাই দিচ্ছি ছবিতে। ছবি ঠিক আছে আপু, ছবি থ্যাংক ইউ। বুঝছেন? জি, জি জি জি। আচ্ছা, ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। এইচপিভি ভ্যাকসিন আমরা পড়ে ফেলছি। এটা থেকে কিন্তু এই যে এইচপিভি ইনফেকশন কার কার সাথে লিঙ্কড আপ, এটা কিন্তু আসে। এই যে 99.7% হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, 85% অ্যানাল ক্যান্সার, 50% হচ্ছে ভালভাল এন্ড ভ্যাজিনাল ক্যান্সার, ঠিক আছে এটা। আর 20 থেকে 30% হচ্ছে মাউথ এন্ড থ্রোট ক্যান্সার। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন। আরেকটা আমি বলছিলাম না, যদি এইচপিভি নেগেটিভ থাকে, এইচপিভি নেগেটিভ, আমরা হচ্ছে কি সার্ভাইকাল স্ক্রিনিং করতে দিছি, ঠিক আছে। সার্ভাইকাল স্ক্রিনিং প্রোগ্রামে আমরা হচ্ছে কি মাইল্ড ডিসক্যারিওসিস পাইছি বা মডারেট ডিসক্যারিওসিস পাইছি, আমরা কি করতে দেবো, এইচপিভি করতে দেবো। এইচপিভি যদি পজিটিভ থাকে তাহলে কোথায় পাঠায় দিব,
কলপোস্কোপি কোলোনোস্কোপি, ভেরি গুড। আর যদি না মানে নেগেটিভ থাকে, রুটিন রিকল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা থেকে আসে পরীক্ষাতে কোশ্চেন। এটার একটা বিশাল বড় চার্ট আছে পার্ট 2 তে, যে কতদিন পর পর আপনি রুটিন রিকলে পাঠাবেন, 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, এগুলো আছে। কিন্তু আমাদের এটা দরকার নেই এখন। খালি আমরা মাথায় রাখবো যে পজিটিভ হলে কলপোস্কোপিতে পাঠাই দিব, নেগেটিভ হলে রুটিন রিকলে পাঠাই দিব, ঠিক আছে? কোনটা আপু? কিছু না, আর এটা পড়তে হবে না আপনার, কিছু আজেরা টাজেরা কথা লিখে রাখছে আর কি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে আসি অ্যান্টিনাটাল কেয়ার। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট টপিক। ইনফিনিটি স্টার, এখানে ইনফিনিটির মধ্যেও কতগুলো ইনফিনিটি আছে, সেটা কোন কোন উইক আসে সেটা বলে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, অ্যান্টিনাটাল কেয়ার আমরা কয়টা করব? টোটাল কয়টা অ্যান্টিনাটাল কেয়ার করব? অ্যাটলিস্ট 4। আচ্ছা, আর যদি হচ্ছে গিয়ে আপনার নাইস যেটা বলছে সেটা হচ্ছে যদি ফার্স্ট প্রেগন্যান্সি থাকে, ইফ আনকমপ্লিকেটেড, সেক্ষেত্রে আমরা করব হচ্ছে 10টা। 10 অ্যান্টিনাটাল ভিজিট ইন ফার্স্ট প্রেগন্যান্সি ইফ আনকমপ্লিকেটেড। কমপ্লিকেটেড হলে তো করতেই থাকবো, হ্যাঁ, সেটা মানে অ্যাকর্ডিং টু কনসালটেন্ট। আর 7 অ্যান্টিনাটাল ভিজিট ইন সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি ইফ আনকমপ্লিকেটেড। ঠিক আছে, এখন আমরা কি কি দেখি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওমেন ডু নট নিড টু বি সিন বাই কনসালটেন্ট ইফ দ্য প্রেগন্যান্সি ইজ আনকমপ্লিকেটেড। বুঝাতে পারছি? আমাদের এখানে কি হয়, আমরা ফার্স্ট প্রেগন্যান্সি, সেকেন্ড প্রেগন্যান্সি, এই প্রেগন্যান্সি আমরা কাকে দেখাই? সরাসরি প্রফেসরকে দেখাই, কনসালটেন্টকে দেখাই। ইউকেতে যেটা হবে সেটা হচ্ছে যদি আপনার কমপ্লিকেশন না থাকে, আপনার ডক্টর দেখবেন, আপনার কারা দেখবে? মিডওয়াইফাররা দেখবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এই আর কি। তো যদি হচ্ছে গিয়ে মানে যদি কারো হতেছে গিয়ে কমপ্লিকেশন না থাকে, তাহলে তার কনসালটেন্টের কাছে যাওয়ার দরকার নাই, সে মিডওয়াইফের কাছেই যাবে, মিডওয়াইফের কাছে ডেলিভারি করে চলে আসবে, ঠিক আছে? এখন আমরা চলে আসি, আমরা ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিটে আমরা কি করব, ঠিক আছে? ফার্স্ট আমরা কি করব, 8 to 12 উইকসে। আমরা ফার্স্ট ভিজিট কখন করব? 8 to 12 উইকস এর মধ্যে, হ্যাঁ, ফার্স্ট ট্রাইমেস্টারের 12 সপ্তাহের মধ্যে করব। বাট আইডিয়ালি আমরা করব কখন? 10 উইকস এর নিচে, ঠিক আছে? 10 উইকস এর কমে আমরা হচ্ছে আইডিয়ালি এটা করে ফেলবো। তাহলে এটাকে আমরা কি বলতেছি? বুকিং ভিজিট। বুকিং ভিজিটটা মানে কি, যে প্রেগনেন্ট হওয়ার পরে যে ফার্স্ট ভিজিটটা সে করতেছে সেটাকে আমরা বলতেছি বুকিং ভিজিট। আমরা এখানে কি করব, মানে মিডওয়াইফাররা কি করবে? ওরা কি করবে, ওরা হচ্ছে জেনারেল ইনফরমেশন গুলা সবগুলা হইতেছে গিয়ে আপনার নোট ডাউন করবে। পেশেন্টের ডায়েট কেমন, পেশেন্ট অ্যালকোহল খায় কিনা, অ্যালকোহল খাইলে অ্যালকোহল সাবসেট করতে বলবে। কতটুক ছিল অ্যালকোহল দেখি, মনে আছে নাকি? পার উইকে কতটুক খেতে পারবে? 1 to 2 আউন্স পার উইক, 1 to 2 আউন্স পার উইক, হ্যাঁ, এর বেশি খাইতে পারবে না। আচ্ছা, তাহলে হচ্ছে কি ডায়েট, অ্যালকোহল, স্মোকিং, স্মোকিং সিজেশন করতে বলবো, ফলিক অ্যাসিড দিব, ভিটামিন ডি, অ্যান্টিনেটাল ক্লাসেস এগুলো করানো শুরু করবো তাকে, হ্যাঁ। তার বিপি, ইউরিন ডিপস্টিক চেক করতে হবে। ইউরিন ডিপস্টিক মানে কি, আপনার হচ্ছে কালচার প্লাস হচ্ছে গিয়ে আপনার ইয়ে দেখবেন, রুটিন চেক। বিএমআই, বুকিং আর ব্লাড ইউরিন, এই দুটাই করবো আমরা হচ্ছে, ঠিক আছে? বিএমআইটা বুকিং কত সেটা দেখবো, বিপিটা বুকিং এ দেখবো, কারণ আমরা হাইপার টেনশন ইন প্রেগন্যান্সিতে কি পড়ছি, বুকিং এ থেকে যদি হচ্ছে সিস্টোলিক যদি হচ্ছে 30 বাড়ে অথবা হচ্ছে 5% যদি বাড়ে, সেটাতে আমরা কি বলবো? প্রেগন্যান্সি, হ্যাঁ, হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি এটা ইন্ডিকেট করবে, ঠিক আছে? বুকিং এর থেকে যদি বাড়ে। আচ্ছা, তাহলে হচ্ছে ফুল ব্লাড কাউন্ট করব, ব্লাড গ্রুপিং করব, আর দেখবো রেড সেল অ্যালো অ্যান্টিবডিসটা আমরা দেখে ফেলবো, হিমোগ্লোবিনোপ্যাথিসটা আমরা করে ফেলবো, হেপাটাইটিস বি, সিফিলিস, রুবেলা এগুলো সব দেখবো। এইচআইভি টেস্ট ফর অল ওমেন অফার করতে হবে। এইচআইভি আমাদের জন্য না, এটা হচ্ছে গিয়ে আমরা ইউকের জন্য, আপনাদের প্রত্যেকটা ফিমেল পেশেন্টকে আমাদের হচ্ছে এইচআইভি টেস্ট করতে হবে। এবং ইউরিন কালচার ডিটেক্ট করব আমরা অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া আছে কিনা এটা দেখার জন্য, হ্যাঁ। তার কোনো সিমটম নাই, কিন্তু আমরা কিন্তু রুটিনলি তাকে ফার্স্ট ভিজিটেই তাকে হচ্ছে ইউরিন আর ইমিডিস্ট্রিম ইউরিন গুলো দেখে দেবে, এবং সেটা হচ্ছে যদি অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া থাকে সেক্ষেত্রে তাকে হচ্ছে ইউরিন কালচার করতেই হবে। আচ্ছা, এখন আসি আমরা 10 to 13 উইকস, আমাদের মানে 8 থেকে 12 সপ্তাহের মধ্যে তো করতে হবে ফার্স্ট ভিজিট, তার মধ্যে হচ্ছে 10 সপ্তাহ পরে 10 থেকে 13 উইকস এর মধ্যে আমাদের আরেকটা করতে হয়, এবং 10 থেকে 13 প্লাস 6 উইকের মধ্যে আমাদের করতে হয়। 13 প্লাস 6 মানে হচ্ছে 13 সপ্তাহ 6 দিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে পারি, এই দুইটা আবার একসাথে আমরা করতে পারি, এই দুইটা আমরা একসাথে করতে পারি। 10 to 13 প্লাস 6 উইক কি কি করতে পারি আমরা এখানে? আর্লি স্ক্যান টু কনফার্ম ডেট, এক্সক্লুড মাল্টিপল প্রেগন্যান্সি, ঠিক আছে? কনফার্ম ডেট করব আমরা হচ্ছে কি আর্লি স্ক্যান, মানে ফার্স্ট ইয়াতেই তো আমরা স্ক্যানটাতেই হচ্ছে কি আমরা আর্লি স্ক্যান করলে একদম ডেটটা কনফার্ম হতে পারে, কারণ যত বেশি জেস্টেশন পাবে তত হচ্ছে গিয়ে আপনার ডেটে ভুলভাল হবে। আর আমরা কি জানি ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে একদম অ্যাকুরেট আসে,
সেকেন্ড ট্রাইমেস্টার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পিছিয়ে যায়, থার্ড ট্রাইমেস্টারও হচ্ছে গিয়ে এরকম সেম। তাহলে আমরা এখানে হচ্ছে আর্লি স্ক্যান করতে পারি টু কনফার্ম দ্য ডেট, এক্সক্লুড মাল্টিপল প্রেগন্যান্সি আছে কিনা তা সেটা দেখবো। ডাউন সিনড্রোম স্ক্রিন করতে পারি ইনক্লুডিং নাকাল স্ক্যান। তাহলে হচ্ছে ওই 11 থেকে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে আমরা কি কি করতে পারি, কনফার্মেটরি করতে পারি, আর্লি কনফার্মেটরি ডেট, এক্সক্লুড মাল্টিপল প্রেগন্যান্সি, ডাউন সিনড্রোম আর হচ্ছে স্ক্রিনিং ইনক্লুডিং নাকাল স্ক্যান করতে পারি। ঠিক আছে, এখন আসে আমরা 16 সপ্তাহে কি করব। 16 সপ্তাহে হচ্ছে কি আমাদের ইনফরমেশন করতে হবে অন দ্য অ্যানোমালি এন্ড ব্লাড রেজাল্ট। হিমোগ্লোবিন যদি 11 এর নিচে হয় সেই ক্ষেত্রে আমার আয়রন রুটিন কেয়ার করতে হবে, বিপি এনটিপিস্টিক দেখতে হবে। তার মানে 16 সপ্তাহে আমরা হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন দেখবো। হিমোগ্লোবিন যদি 11 এর নিচে থাকে তাহলে আমাদের আয়রন দিতে হবে। 18 থেকে 20 সপ্তাহের মধ্যে অবশ্যই অ্যানোমালি স্ক্যান করতে হবে। আমরা কি করি, আমরা দেখা যায় 20 থেকে 24 সপ্তাহের মধ্যে করি, বাট ওরা বলছে অ্যাকর্ডিং টু আরসিও যে 18 থেকে 20 সপ্তাহ 6 দিন, আপনি 21 সপ্তাহ পর্যন্ত যেতে পারবেন না, 21 সপ্তাহের আগে আপনার অ্যানোমালি স্ক্যান করতে হবে। তাহলে 18 থেকে 20 সপ্তাহের মধ্যে আমরা কি করব, অ্যানোমালি স্ক্যান করব। 25 সপ্তাহে কি করব, যদি প্রাইমি প্যারা হয় তাহলে রুটিন কেয়ার করব। এখানে মাল্টির জন্য দরকার নেই আমার, ঠিক আছে। অনলি প্রাইমি প্যারার ক্ষেত্রে আমরা কি করব, যারা হচ্ছে ফার্স্ট টাইম প্রেগন্যান্সি, রুটিন কেয়ার করব, ব্লাড প্রেশার, ইউরিন ডিপিস্টিক, সিমফাইসিস, ফান্ডাল হাইট আমরা দেখা শুরু করব। 25 সপ্তাহ থেকে সিমফাইসিস ফান্ডাল হাইট দেখা শুরু করব, ঠিক আছে। 28 সপ্তাহ থেকে আমরা ইউরিন ডিপিস্টিক দেখবো, বিপি দেখবো, সবখানে হচ্ছে 25 সপ্তাহ পর থেকে আমরা সবখানে সিমফাইসিস ফান্ডাল হাইট দেখবো, ঠিক আছে। আর প্রত্যেকবার রুটিন কেয়ারে আমার বিপি দেখতে হবে এবং ইউরিন টেস্ট করতে হবে, ঠিক আছে। 31 সপ্তাহে গিয়ে আমরা কি করব, সেকেন্ড স্ক্রিন করব ফর অ্যানিমিয়া এন্ড অ্যাটিপিক্যাল রেড সেল অ্যালো অ্যান্টিবডি। যাদের হচ্ছে অ্যাটিপিক্যাল রেড সেল থাকবে তাদেরকে আমি অ্যালো অ্যান্টিবডিজ করব এবং হচ্ছে গিয়ে অ্যানিমিয়াটাকে স্ক্রিনিং করব। হিমোগ্লোবিন যদি বিলো 10.5 থাকে তাহলে আমরা হচ্ছে আয়রনের ফার্স্ট ডোজ দিয়ে দিব অফ অ্যান্টিডি প্রোফাইলেক্সিস টু আরএইচ নেগেটিভ ওম্যান। দেখছেন 31 সপ্তাহে এখান থেকে আমরা দিতে পারবো, 28 থেকে 34 সপ্তাহের মধ্যে দেওয়া যায়, এখানে আমরা দিতে পারবো। 34 সপ্তাহে হচ্ছে আমরা রুটিন কেয়ার করব, সেকেন্ড ডোজ, এই যে সেকেন্ড ডোজ অফ অ্যান্টিডি প্রোফাইলেক্সিস টু আরএইচ নেগেটিভ ওম্যান 34 সপ্তাহে দিতে পারবো, ঠিক আছে। 36 সপ্তাহে গিয়ে আমরা কি করব, সেম রুটিন কেয়ার করব। রুটিন কেয়ার কোনগুলো, রুটিন কেয়ার হতেছে গিয়ে আমাদের ওই যে ব্লাড প্রেশার, আয়রন, ডিপিস্টিক আর হচ্ছে সিমফাইসিও ফান্ডাল হাইট, এই তিনটা হচ্ছে রুটিন কেয়ার, মনে থাকবে। ব্লাড প্রেশার, ইউরিন ডিপিস্টিক, সিমফাইসিও ফান্ডাল হাইট, এই তিনটা হচ্ছে আমরা প্রত্যেকবার রুটিন কেয়ারে করতেই হবে। হ্যাঁ, প্রত্যেকবার রুটিন কেয়ারে করতেই হবে। আপনার প্রেজেন্টেশন আমরা চেক করব অফার এক্সটার্নাল সেফালিক ভার্সন, কাদেরকে করব, প্রাইমিদের, ঠিক আছে। মাল্টি যদি হয় তাহলে আমরা 37 উইকে করি, মনে রাখবেন। প্রাইমি হলে 36 উইকে এক্সটার্নাল সেফালিক ভার্সন করব। কাদেরকে করব, যাদের ব্রিজ প্রেজেন্টেশন আছে, ঠিক আছে। কি করব আমরা, এই জাস্ট ঘুরাই দিব বাচ্চাটাকে, বাচ্চাটার হচ্ছে প্রেজেন্টিং পার্টটা ধরে বাচ্চাকে বাইরে থেকে হচ্ছে যে এইভাবে ধরে 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 ঘুরায় ফেলানো যায়, এটা হচ্ছে এক্সটার্নাল সেফালিক ভার্সন। ফর প্রাইমি প্যারা এদেরকে করব 36, আপু জানেন তাই না আপু, এক্সটার্নাল সেফালিক ভার্সন। হুম, না 36 উইকে আপু হচ্ছে প্রাইমি আর 37 হচ্ছে মাল্টি। তাহলে হচ্ছে কি ওই যে জাস্ট ওটা জেল দিয়ে এরকম ধরে হাত দিয়ে মানে ধরবেন, প্রেজেন্টিং পার্টটা ধরে হচ্ছে গিয়ে ওই বাটেকটা ধরবেন, মাথাটা ধরবেন, ধরে আস্তে 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 ঘুরাইয়া ওটা সোজা করার চেষ্টা করবেন। বাট বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় এটা ইয়ে হয় না, সাকসেসফুল হয় না, ঠিক আছে। 38 উইকসে হচ্ছে রুটিন কেয়ার করব, 40 উইকসে হচ্ছে গিয়ে আবার রুটিন কেয়ার করব। রুটিন কেয়ার কি কি, রুটিন কেয়ার হচ্ছে বিপি, ইউরিন ডিপিস্টিক আর হচ্ছে সেটাই। আচ্ছা, তাহলে হচ্ছে ইউরিন ডিপিস্টিক আর হচ্ছে সিমফাইসিও ফান্ডাল হাইট করব। তারপর আর কি করব, আমরা ডিসকাশন করব হচ্ছে 40 সপ্তাহে গিয়ে তাকে আমি ডিসকাস করব অ্যাবাউট প্রলং প্রেগন্যান্সি। কারণ ইউকেতে কি করবে, ইউকেতে তো আপনাকে মানে সিজারের ডেট দিবে না, ওরা কি করবে, ওরা হচ্ছে কি আপনাকে ফার্স্টে বলবে প্রলং প্রেগন্যান্সি, তারপর হচ্ছে 40 সপ্তাহ পার হয়ে গেলে, 41 সপ্তাহ হয়ে গেলে আমরা ইন্ডাকশন করব, ইন্ডাকশন করবে, তারপর হচ্ছে কি যদি না হয় আটকায় যায় তখন হচ্ছে ওরা সিজারের চিন্তা ভাবনা করবে, ঠিক আছে। এই আর কি। তো 40 সপ্তাহ গিয়ে আমরা হচ্ছে প্রলং প্রেগন্যান্সি এই ব্যাপারে ডিসকাস করব, যে প্রেগন্যান্সিটা প্রলং হতে পারে, প্রলং হলে কি কি কমপ্লিকেশনস হতে পারে, মিকোনিয়াম স্টেন হতে পারে, বাচ্চা স্টিল বার্থ হতে পারে, বাচ্চা হইতেছে কি আপনার ফিটোম্যাটার মানে কি ফিটাল ইয়ে হইতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি সব তাদেরকে ওই সময় বলবো। হ্যাঁ, তারপর হচ্ছে মানে প্রম হয়ে যেতে পারে, এই আর কি। প্রম না সরি, রাপচার মেমব্রেন হয়ে যেতে পারে। তারপর হচ্ছে কি রাপচার মেমব্রেন হলে কি কি হবে, আপনার হইতেছে গিয়ে ইনফেকশন হয়ে যেতে পারে, মানে এগুলো সব হতেছে কি তাকে ডিসকাস করতে হবে প্রলং প্রেগন্যান্সির কমপ্লিকেশনস গুলা। 41 উইকসে আমি সেম অ্যাজ রুটিন কেয়ার করব, প্লাস তাকে ডিসকাস করব লেবার প্ল্যান হিসেবে নিব যে তার কিভাবে সে লেবার মানে ডেলিভারি করবে, আর হচ্ছে পসিবিলিটিস অফ ইন্ডাকশন অফ লেবার করব 41 উইকসে গিয়া। এখন এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনগুলা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, বুকিং ভিজিটে আমরা কি কি করি, পরীক্ষার কোশ্চেন,
এইটা ইম্পর্টেন্ট যে 10 থেকে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে আমরা কি কি করি, একটা হচ্ছে ডাউন স্ক্রিনিং করার জন্য নাকাল ট্রান্সলুসেন্সি টেস্ট করব, নাকাল ট্রান্সলুসেন্সি স্ক্যান দেখবো, আর একটা হচ্ছে আর্লি স্ক্যান টু কনফার্ম দ্য ডেট, একটা হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি, কয়টা জেস্টেশনাল স্যাক আছে এটা দেখবো আমরা। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে 28 সপ্তাহ। 28 সপ্তাহ কেন ইম্পর্টেন্ট? 28 সপ্তাহ হতেছে গিয়ে আমরা ওই যে ইয়েটা দিতে পারি, ওজিটিটি করি আমরা 24 থেকে 28 সপ্তাহ ওজিটিটি করি, তারপর হচ্ছে কি আপনার আয়রন প্রোফাইল মানে আয়রন প্রোফাইলেক্সিস দেই, অ্যান্টিডি প্রোফাইলেক্সিস দিতে পারি, ঠিক আছে। 34 সপ্তাহ ইম্পর্টেন্ট রাখবেন। 34 সপ্তাহে আমরা সেকেন্ড ডোজ অফ অ্যান্টিডি দিয়ে দিব, আর লেবার এবং বার্থ প্ল্যান সম্পর্কে তাকে জানাবো। হ্যাঁ, এরপর ইম্পর্টেন্ট কি, এরপর ইম্পর্টেন্ট হতেছে 36 উইক। আমরা এখানে কি করতে পারি, এক্সটার্নাল সেফারিক ভার্সনটা শুরু করতে পারি ফর প্রাইমিপেরা ওমেন। ইনফরমেশন কি দিব আমরা, ব্রেস্ট ফিডিং কিভাবে করাবে, ভিটামিন কে, আমরা তো বাচ্চাকে তো ভিটামিন কে আমরা তো সবাই দেই, ওইখানে আবার সবাইকে দেন, আমরা তো সবাইকে দিয়ে দিই, ভিটামিন কে খাওয়াই দিই। ওইখানে হচ্ছে কি বাচ্চাকে ভিটামিন কে খাওয়াবো, কেন খাওয়াবো, যাতে বাচ্চার হেমোরেজিক ডিসঅর্ডার গুলো না হয়, এখানে হচ্ছে কি ভিটামিন কে খাওয়াবো। বেবিজ ব্লু